হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আজকে তো মেবি ফেসবুকে কিছু একটা হইছে, ঢোকা যাইতেছে না। হ্যাঁ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব ডাউন। এটা কি কোনো কিছু হইছে স্যার এটা? হ্যাঁ, একটা নিউজ আমি যতদূর মনে করি প্যান্ডোরা পেপারস নামে একটা নিউজ ফাঁস হয়েছে। মানে বিভিন্ন পলিটিশিয়ান, এমপি, রাজনীতিবিদ মানে ওয়ার্ল্ডের খুব এলিট ক্লাস মানুষদের দুর্নীতিগুলো নিয়ে একটা নিউজ ফাঁস হয়েছে। 2.7 টেরাবাইট মেবি ডাটা, এত ডাটা ফাঁস হওয়ার কারণে এরা মেবি একটা রাজনীতি করতেছে এখন এটা নিয়ে। তারা এটাকে ফাঁস কি হ্যাকাররা করছে? হ্যাকাররা করছে কিনা এক্স্যাক্টলি জানি না, তবে ওই যারা মানে এই দুর্নীতিগুলো করতো বিভিন্ন টেকনিকে, সেই সব ডকুমেন্ট প্রমাণপত্র সব সহ লিক হয়েছে আর কি। ওয়ালাইকুম ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা সমস্যা হয়েছে, ওই যে একটা দেখাইছিলেন না, ইমেজ মানে আর কি প্রোফাইল পিক লক থাকলেও কিভাবে মানে ইমেজ করা যায়, ডাউনলোড করা যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, তো আমি ওটা ডাউনলোড করে একজনের ভিডিওটা একটু সেন্ড করছি, এইভাবে ডাউনলোড করা যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আমি ফেসবুকে সার্ভারিক দিতে পারছি, মানে ফেসবুকে যে লগ ইন দেওয়া আছে, মানে ফেসবুক লেগে সার্চ দিলেও আসতেছে না। হ্যাঁ, ফেসবুক বন্ধ আছে, সার্ভার বন্ধ আছে। আপডেটের কাজের জন্য ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ভাইয়া সব বন্ধ আছে, ভাই ফেসবুক আমি আছে। বিশ্বাস করেন ভাই, এতটা ভয় পেয়েছি, আমার 5 বছরের পুরানো আইডি। আল্লাহ, ধন্যবাদ ভাই। ফেসবুকে কাজ চলতেছে সার্ভারে? না, সারা ওয়ার্ল্ডে কাজ চলতেছে ভাইয়া। কাজ কিনা এটা শিওর না, বলছে কাজ চলতেছে। না ভাই, আমাদের এখানেও কাজ বন্ধ আছে। আমরা এই ইউরোপের সব ঢুকতে জায়গা বন্ধ। পারতেছেন ভাই? হ্যাঁ, ঢুকতে না ভাইয়া, পারতেছেন? ভাইয়া ইউরোপের ভাইয়া, সব ঢুকতে যত পারা যাবে না সব ভাইয়া। বন্ধ। বুঝি নাই। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা বন্ধ আছে। মানে টোটালি ঢুকতেই পারতেছেন না? সার্চ না, দিলে আসে? ঢোকা যাবে না, ঢুকতে পারতেছি শেয়ার না। দিছি একটা জিনিস দেখেন স্ক্রিনে। তিনটা জিনিস, দেখেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, তিনটা হ্যাঁ আছে। হ্যাঁ তিনটা বন্ধ আছে। আপনি নিউজ দেখেন ভাইয়া। হ্যাঁ, ফেসবুক। প্যান্ডোরা পেপারস। হ্যাঁ, ফেসবুক তো কাদের দিয়ে চলে? ফেসবুক এদের দিয়ে চলে। আমি সাসপেক্ট করতেছি যে এই কারণে ওরা এখন তাড়াহুড়া করে, মানে এটা কালকে মেবি ফাঁস হয়েছে, আজকেই তাড়াহুড়া করে কেনিয়ার প্রেসিডেন্টের ফাঁস হয়েছে, তারপর রাশিয়া মানুষ আছে, হ্যাঁ, এই নিয়ে তাড়াহুড়া করে ওরা এখন। আচ্ছা ভাইয়া, যেটা বলতেছিলেন আর কি, তাই না? হ্যাঁ, ওটাই, আচ্ছা, ওইটা নিয়ে ভাইয়া বলছি। আসসালামু আলাইকুম ভাইয়া। মনে হয় রিমুভ করবে, এই ভাইয়া। জন্যই করতেছে। হ্যাঁ ভাইয়া হ্যাঁ একটা 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 মানে আমাদের ক্লাসের বিপরীতে একটা মানে অন্য সাইডে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলেন। সেটা হলো আমি ব্লক চেইন সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম, এটার ব্যাপারে কোনো তথ্য কি জানা আছে বা দেওয়া যাবে কি? ব্লকচেইনের এটা তো হিউজ একটা টপিক। জিনিসটা এমন, আপনার ইনফরমেশন যেটা আছে, মনে করেন আপনার নেম, হ্যাঁ, কোশ্চেন কি তানভীর ভাই করছেন নাকি? কোশ্চেনটা করলেন কি, একটু সারা দেন। আমি জাহিদুল হক। আচ্ছা, জাহিদ ভাই, মনে করেন আপনার নেম হচ্ছে জাহিদুল হক, আর আপনার ডিভাইসের অ্যাড্রেসটা, হ্যাঁ, এটা ব্যবহার করে একটা ইউনিক ঠিকানা তৈরি করা হবে, আচ্ছা একটা হ্যাশ তৈরি করা হয়। তো এটা দিয়ে আপনার একটা ইউনিক আইডি তৈরি হচ্ছে, একটা নাম্বার মতো তৈরি হচ্ছে। আর তো আপনার কি বলছেন, ইউনিক একটা আইডি তৈরি হচ্ছে, একটা পরিচয় তৈরি হচ্ছে। এরপর যেটা হয়, এটা মানে অপরিবর্তিত, আপনি এটা চেঞ্জ করার কোনো ওয়ে থাকে না। এই প্রতিটা ডিভাইস এরপরে ব্লকচেইন একটা নেটওয়ার্কের মতো তৈরি করে, হ্যাঁ, প্রতিটা ডিভাইস একটা একটার সাথে কানেক্টেড থাকে। আমরা বিকাশে টাকা পাঠাই, বিকাশে টাকাটা কি হয়, ওই বিকাশের যে সার্ভার আছে ওটা দিয়ে ঘুরে তারপর টাকাটা যায়। ব্লকচেইন দিয়ে ক্রিপ্টোকারেন্সি যেটা করা হয়, হ্যাঁ, ওইটার কনসেপ্টটা এরকম যে আপনার টাকাটা, মনে করুন আমি সেন্ড করব ঠিকই, এটা ব্যাংকের মাধ্যমে যাবে না, বিকাশের মাধ্যমে যাবে না। এই যে প্রত্যেকটা ইউজারের একটা করে ইউনিক একটা সফটওয়্যার যে তৈরি হচ্ছে, একটা নেটওয়ার্ক যে তৈরি হচ্ছে, এই নেটওয়ার্ক দিয়ে ঘুরে ঘুরে জিনিসটা যাবে। ব্লকচেইনের মূল কনসেপ্ট এটা। এদের সুবিধা হচ্ছে কি, সেমি অ্যানোনিমাস। টাকা আপনার অ্যাকাউন্ট থেকে, মানে জাহিদ ভাইয়ের অ্যাকাউন্ট থেকে মনে করুন সুমন ভাইয়ের অ্যাকাউন্টে যাচ্ছে, হ্যাঁ, এটা
এক্স্যাক্টলি জাহিদ ভাইয়ের নামটা দেখা যাবে না, কিন্তু নামের বদলে নাম্বারটা শো করবে, ওই একটা ইউনিক হ্যাশ নাম্বার আপনাদের ক্রিপ্টোগ্রাফি ক্লাসে দেখাবো। তাতে হচ্ছে কি একটা স্বচ্ছতা থাকতেছে, কার অ্যাকাউন্টে কত টাকা যাচ্ছে, কি পরিমাণ, কখন কখন ঘুরে যাচ্ছে, এটা যেমন থাকতেছে। আবার থার্ড পার্টি ব্যাংকের, বিকাশের, এদের কারো কোনো মনে করুন এখানে মাতব্বরি থাকতেছে না। হ্যাঁ, এটা সব সম্পূর্ণই সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। যারা ব্লকচেইন নেটওয়ার্কের সাথে যুক্ত হয় ওরাই এগুলো কন্ট্রোল করে নিজেরা। এইসব হ্যাশ কম্পিউটিং বলে, ক্রিপ্টো মাইনিং, যেটা আপনার আপনার কম্পিউটারে এই যে ইউনিক ঠিকানা বানানোর যে কাজটা, এটা তো কম্পিউটারে হিসাব করে করে বানাতে হয়, ম্যাথমেটিক্যাল হিসাব। এই কাজগুলো আপনার কম্পিউটারই করে থাকে। মানে এখানে থার্ড পার্টি নাই, আমরাই সব করবো। যার কারণে ব্লকচেইনটা খুবই এফেক্টিভ একটা টেকনিক। আর এটা শুধু ক্রিপ্টো কারেন্সির ক্ষেত্রে না, ফুডের ক্ষেত্রে আপনি মনে করুন বাংলাদেশে পাসপোর্টের ক্ষেত্রেও একটা প্রজেক্ট এরকম ছিল যে ব্লকচেইন বেসড পাসপোর্ট, সবার ইউনিক একটা পরিচয় করে তৈরি করবে। হ্যাঁ, প্রায় সব ক্ষেত্রেই ব্লকচেইনটা এরকম ইউজ করা যায়, সেন্ট্রাল কোনো কমান্ডের বাদ দিয়ে বিস্তৃত একটা নেটওয়ার্ক মতো করা। এটা ব্যাপারে কোনো কোর্স কি বাংলাদেশে আসছে বা করা যাবে? বাংলাদেশে এখনো অ্যাভেলেবল, এই হ্যাকিং এরই ভালো কোনো কোর্স নেই, ব্লকচেইন তো পরের হিসাব। ও আচ্ছা। এখন তাহলে তো আপনি ভালো শেখাচ্ছে। এটার হয়, হ্যাঁ, বাইরের দেশে বিভিন্ন কনফারেন্স হয়তো রিসার্চ পেপার পাবলিশ হচ্ছে। বাংলাদেশে এখনো যারা ইউনিভার্সিটিতে রিসার্চ করে ওরা মোটামুটি একটু ভালো জানে, ট্রেনিং অ্যাভেলেবল নেই। আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন, ওই জায়গাগুলোতে অনেক ভালো আলোচনা করে ফ্রিতেই। ওই ইউটিউবে যতটুকু দেখছি স্যার, ওইটাতে হয় কি ওই মানে গোপন জিনিসগুলো হাইড রাখে, আর মানে জাস্ট ইউটিউব চালানোর জন্য যতটুকু বলার অতটুকুই উপস্থাপন করে, কিন্তু এটার ভিতরে যে মানে কারিকুলাম গুলা আবার যে কাজগুলা সেইগুলা তারা উপস্থাপন করে না। এই হ্যাঁ, প্রবলেমটা এখানে। একটা প্রবলেম আছে, ডিটেইলস বুঝতে গেলে আপনার রিসার্চ পেপার গুলো পড়া বেটার। আমি ওগুলো পড়েই মূল এই কনসেপ্ট গুলো শিখছি আর কি। এখনো এটা নতুন তো অনেকটা, এখনো এত ভালো টিউটোরিয়াল বই এরকম তৈরি হয়নি, রিসার্চ পেপার গুলোই যা একটু গবেষণাপত্র পড়া। ভাইয়া আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, একটু কষ্ট করে। আরেকটা প্রশ্ন হলো কি, ওই যে আপনি আমাদেরকে টুলস এর অনেক ব্যবহার দেখাচ্ছেন, বিভিন্ন সাংকেতিক, যেমন হেল্পে গেলে অনেক কিছু নির্দেশনা দেয়, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো আমরা এটা ধরতে পারি না। কিন্তু আপনি যে কোর্সটা শিখছেন বা এটা কিভাবে, মানে কোন কোর্স করে শিখেছেন নাকি না এটা বই আমি দেখে, অনেক গুগল দেখে? অনেক কোর্স করছি, আমি প্রায় 50টার কাছাকাছি এরকম ট্রেনিং করছি, প্রায় 50। বাংলাদেশি? না, একটাও বাংলাদেশি না। বাংলাদেশে কোয়ালিটি সম্পন্ন একটা ইউটিউবে ভিডিও পাবেন না, ঠিক আছে? এরা হচ্ছে কি এই গরু ছাগল মার্কা সব কন্টেন্ট বানায়। হ্যাঁ, বা একটাও বাংলাদেশি ট্রেনিং না, বাইরের দেশে অনলাইনে বেশিরভাগ করছে। আর একটা ট্রেনিং বলতে ইন্টার্নশিপ মতো ছিলাম বাক্সবিডি লিমিটেডে। ওখানে আপনি কোন দেশ থেকে শিখেছেন স্যার, যদি কিছু মনে না করেন? না, এটা অনলাইনে তো বিভিন্ন জায়গায় ট্রেনিং অ্যাভেলেবল থাকে, বেশিরভাগই হচ্ছে ইউএসএ আর ইউকে তে বেশি থাকে আর কি। এই ওই জায়গাগুলো। ফোরামে যোগ দিয়ে কি মানে ওই টাকা পে করে ফোরামে যোগ দিয়ে হ্যাঁ হ্যাঁ, আমি শেখানো হয়? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন, আর এই পেমেন্ট গুলো অনেক হাই। মনে করেন হ্যাঁ আমি হ্যাঁ, জি জি লেটেস্ট জি। একটা যেটা নিয়েছি, এটা আপনার 85,000 টাকার উপরে খরচ পড়েছে। ঠিক আছে? এটা এখনো রানিং আছে। রিডিটটা স্যার, এখানে রিডিটটা অনেক সময় সাজেস্ট করে, রিডিট ব্যাপারে ওটা কি বলেন রেডিট আপনি? প্ল্যাটফর্মের কথা বলছেন? জি 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 জি। হ্যাঁ, ওটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, কিন্তু আপনি ওখানে কতগুলো ভালো গ্রুপ আছে, এগুলোতে অনেক ভালো ভালো সাজেশন পাবেন, অ্যাড হয়ে যাবে। ব্ল্যাক হ্যাট, তারপর হ্যাকিং, হ্যাঁ, এই টাইপের অনেক মেম্বার থাকে। আপনার কোনো কনফিউশন থাকলে আপনি কোশ্চেন করলেও দেখবেন যে 1-2 ঘন্টার ভিতরে ভালো ভালো রেসপন্স পাচ্ছেন। ভাইয়া আচ্ছা, ইদানিং একটা আসছে, এটা আমি ভুলে গেছি নাম, কিনে এনিমি না কিনে একটা আসছে, নয় অ্যাডভার্টাইজমেন্ট দেয় ওদের সাথে, এটা আর কি ওই যে এটা ভুলে গেছি এই মুহূর্তে আর কি। ওই কোর্সটাও দেখি অ্যাভেলেবল, ওটাতেও দেখলাম যে অনেক তাদের বড় গ্রুপ, অনেক, এটা আরো আরো বিশাল, মানে রেডিটের চেয়ে আরো বিশাল যতটুকু আমার কাছে মনে হলো। ভাই আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাইয়া একটা প্রশ্ন করতে, ভাইয়া একটা কথা বলতে চাইছিলাম ভাইয়া। হ্যাঁ, দাঁড়ান এক হ্যালো। মিনিট, আমি জাহিদ ভাইকে একটা জিনিস দেখাই। ওই যে আপনি বাইরের ট্রেনিং যদি করতে চান, আপনি এদের সাইটের কিছু ট্রেনিং দেখতে পারেন। সেন্স, এটা খুবই মানে রিকগনাইজড, হ্যাঁ, ওয়ার্ল্ডের মনে করুন যে দেশেই যাবেন এটার একটা পরিচিতি আছে। হ্যাঁ, এই প্রতিষ্ঠানটা সেন্সের, এটা সার্টিফিকেট দিচ্ছে জিআইএস, হ্যাঁ, গ্লোবাল ইনফরমেশন আপনাকে একটা সিকিউরিটি। ইমেল করছিলাম, লিংকটা কি কাজ করে কিনা জানি না। ও, আমি ইমেইলটা খেয়াল করিনি, আজকেও সারাদিন বাইরে ছিলাম, আমার নেটওয়ার্কটা একটু ঝামেলা করছে, তো লোড হলে আমি দেখাবো। এখানেও প্রচুর পরিমাণ ট্রেনিং আছে, তবে অসুবিধাটা কি হয়,
বাংলাদেশের 1 টাকা মানে 85 টাকায় মানে $1 মতো হয়। আর এই বাইরের ট্রেনিং গুলো মনে করুন ওরা যদি $100 ফিউ দাবি করে, সেটা বাংলাদেশের জন্য হিউজ টাকা। এই একটা সীমাবদ্ধতা দেখা যায়। এই সায়েন্সের ট্রেনিং গুলো যেমন ভালো, আবার এদের সার্টিফিকেটের রিকগনিশন যেমন, আবার এদের কস্টটাও কিন্তু সেরকম। একটা কোর্স করবেন তারই খরচ পড়ে যাবে $7,000। সার্টিফিকেট দিতে গেলে আরো $2,000 মতো পড়ে। এই যে আমি যদি যাই, এই যে কোর্স সেকশনটাতে যদি যান, যারা দেশে বাইরে আছেন তারা এটা করতে পারেন, আমি এটা সাজেস্ট করি। কারণ বাংলাদেশে অনলাইন, হ্যাঁ এগুলো অনলাইন ইন্টারাক্টিভ এটা সব রকম সিস্টেমে আছে। আপনার যদি ওই যে ভাই মনে পড়ছে, ওই যে উডিমি একটা ছিল, এটা এখন মনে পড়ছে। হ্যাঁ উডেমিতে কোর্স অনেক আছে, কিন্তু সব ট্রেনার আবার ভালো বুঝায় না। কেউ কেউ আচ্ছা, আছে আচ্ছা। ভারতীয় কিছু ট্রেনার পাবেন, এরা করে কি নিজের কোর্স নিজেরই বন্ধু বান্ধবদের রিভিউ দেয়, 5 স্টার রিভিউ। ফ্রিতে দিলে সব মানুষ এনরোল করে, স্টুডেন্ট 1 লাখ হয়ে যাবে। রিভিউ দেখবেন প্রচুর ভালো, কিন্তু কোর্স কন্টেন্ট একদমই কাস্টমার। এটা কি আর বলবো। তো যেটা বলছিলাম যে এটা ভাইয়া এক প্রায় কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া। $8,000 মতো খরচ পড়ে যায় এটা করতে গেলে, একটা কোর্স করতে গেলে। হ্যাঁ বলুন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ বলুন। আমি বলতে চাচ্ছিলাম কি, আমাদের তো বেসিক্যালি যে কোর্সটা আমরা মানে করতেছি, শিখতেছি, আমাদের হয়তো অবশ্যই প্রোগ্রামিং এই সেক্টরটা অনেক স্ট্রং করতে হবে, তাই না ভাইয়া? হ্যাঁ প্রোগ্রামিংটা কারণ প্রোগ্রামিং কোর্সের চেয়ে আমি মনে করি তো ভাইয়া প্রোগ্রামিংটার প্রতি আমাদের মানে বেশি গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার। 1 সপ্তাহ একটু ট্রাই করেন, খুব বেশি একদম যে বস হতে হবে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্রোগ্রামার হতে হবে এরকম না, কিন্তু আপনি 1 সপ্তাহ একটু চেষ্টা করে আপনি একটু ভালো আইডিয়া নেন। 1 সপ্তাহ একটানা লেগে থাকেন। হ্যাঁ ভাই ইউটিউবে একটা, জি 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 ভাই, একটা কথা বলতে চাইছিলাম ভাইয়া, হ্যাকিং এমন কোন টুলস আছে যেটার মাধ্যমে আমরা যে মোবাইল যে ট্র্যাক করে বা নাম্বার যে ট্র্যাক করে, এটার কোনো আছে ভাইয়া, এমন কোন হ্যাঁ ওই যে হ্যাকিং টুলস আছে? এই প্রসেস গুলোতে সাধারণত ম্যালওয়্যার বেশি ব্যবহার করে থাকে, মানে ট্র্যাক করা বা তথ্য খুঁজে বের করা। পেগাসাস যে একটা আপনারা শুনেছিলেন স্পাইওয়্যার। হ্যাঁ জি জি। 1 মিনিট আমি একটু আসছি। ব্রাউজিং স্পিডও কমায় দিতেছে। তো যেটা বলছিলাম, এই ট্র্যাকিং এর ক্ষেত্রে মানে সবচেয়ে বেটার অপশন যেটা, আপনার এই থার্ড পার্টি কারো টুলস বা এগুলো ব্যবহার না করে আপনি নিজে যদি বিল্ড করে নেন, সেটা বেটার হয়। তাতে হয় কি, যখন আপনি মনে করুন প্রোগ্রামিংটা বুঝে, অ্যান্ড্রয়েডের আর্কিটেকচার বুঝে নিজে নিজে জিনিসটা বিল্ড করবেন, তখন অনেক বেশি ফাংশনালিটি অ্যাড করতে পারবেন। আর টুলস যেগুলো দেখা যায় অনেকে ইউটিউবে ভিউ পাওয়ার জন্য এরকম বিভিন্ন বিচিত্র রকম টুলস এর নাম বলে, রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে গেলে দেখবেন যে আপনার নর্মাল অ্যান্টিভাইরাসে এগুলো স্ক্যান করে ডিটেক্ট করে ফেলতেছে, ব্লক দিয়ে দিচ্ছে। হ্যাঁ অনেক জটিলতার সৃষ্টি হয়। তাই ইউটিউবে ওদের নিজেদের মোবাইল দিয়ে করে, সহজেই করা যায়। ঠিক আছে, এরকম টুলস অ্যাভেলেবল আছে। আরেকটা আছে আপনাদের ম্যালওয়্যার ক্লাস, এটা আমি দেখাইনি, কারণ ওটার নাম হচ্ছে জিউস সফটওয়্যারটার নাম। ওটা খুব ভালো ট্রোজান তৈরি করতে পারে। হ্যাঁ আমি তো আপনাদেরটা ফ্রি একটা দিয়ে দেখাইছি না, র্যাম কোর্স দিয়ে, ওটা তো ফ্রি, আপনার সহজে ইউজ করা যাচ্ছে। আর জিউসের যেটা, ওটা খুবই ভালো, মনে করুন এইসব ট্র্যাকিং এর জন্য খুব অনেক ফাংশনালিটি অ্যাড করা যায়। ওই র্যাম কোর্সের মতো ভিজুয়াল টুলস ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়। তবে অসুবিধা হচ্ছে গিয়ে নর্মাল সারফেস ওয়েবে এটারে খুঁজে পাবেন না, যা পাবেন তারা নিজেরাই ট্রোজান অন্য আর কি তৈরি করবে। আর ডার্ক ওয়েবে মূলত এগুলো পাওয়া যায়, কিন্তু খুবই হাই প্রাইস। একজন হ্যাকার আপনাকে এরকম একটা টুলস দিবে, সেখানেও বিষয় আছে, 3-4 হাজার ডলার বা তারও বেশি পড়ে যায়। তো আপনি কেন বানানটা বলবেন নাম? জিউস, ZEUS, জিউস, জেডিইউএস। আচ্ছা, থ্যাংক ইউ। জিউস ট্রোজান এটা পাবেন এখানে। এটা হচ্ছে ক্যাসপারস্কাই থেকে এটার একটা নাম বলছে। আর টুলসটা মেইনলি পাওয়া যায় ডার্ক ওয়েবে। হ্যাঁ কিন্তু এত সহজে পাওয়া যায় না, আর হাই পেমেন্ট আপনার দিতে হচ্ছে। তো তার দরকার কি, আমি নিজেই যদি প্রোগ্রাম করে তৈরি করতে পারি, আমার তো সব ফাংশনালিটি দরকার নেই। হ্যাঁ তো এটা বেটার অপশন আর কি। জি ভাই, এটাতে কি করলে আপনার মোটামুটি কি লোকেশনটা কি 100% মানে দেখায়, না কিছুটা মানে একদম কাছাকাছি দেখায়? এক্সাক্ট পাবেন আপনি। জি, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ আজকে স্টুডেন্ট কম,
অসুবিধা। বা আমি উইন্ডোজ 7 এ ব্রাউজিং করতে পারছি না। নেটওয়ার্ক সেকশনটাতে দেখুন, ব্রাউজিং এ গেলে এই ইন্টারনেট এক্সপ্লোরার মারাত্মক স্লো জিনিস, এতে ব্রাউজিং করতে পারবেন না। তা আমি এটা ছাড়া তো এখানে ফায়ারফক্স ডাউনলোড করে নেন। সেটা একটু ডাউনলোড করতে ওই যে পারছি না। উপরে দেখেন 7 ডান দিকে বিং লেখা, দেখতেছেন ডান দিকে উপরে, হ্যাঁ হ্যাঁ ওখানে সার্চ ক্লিক করেন, সার্চ দেন ফায়ারফক্স, FI, দেখছেন হ্যাঁ। লোড হচ্ছে কিন্তু অনেক সময় নিয়ে হচ্ছে। দেখবেন বিং থেকে কান্নাকাটি করতেছে ওদের ব্রাউজার ব্যবহারের জন্য, দরকার নেই, আপনি নিচে নেমে ফায়ারফক্স দেন ডাউনলোড। ডাউনলোড করে নেন এটা, তারপর ডাবল ক্লিক করলে ও একা একাই সব সেট আপ নিয়ে নেবে, আর কোনো অসুবিধা নেই, এরপর পারবেন। সেভ দেন, রান দেন, রান 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 রান। সেটা সেট আপ হয়ে গেলে আপনার সব কাজ করতে পারবেন। ওকে। আজকে টপিক কি? এনুমেরেশন, তথ্য খোঁজা। তবে এনুমেরেশনে যাওয়ার আগে একটু হতাশার বাণী শোনাতে চাই। আপনারা একটু যদি দেখেন যে আজকের ক্লাসে মাত্র কয়জন, 1 2 3 4 5 6 7 8 জন মাত্র আপনারা রেসপন্স সাবমিট করেছেন। আমি কয়েকজনটা দেখেছি একদমই বেসিক স্ক্যান দিয়েছেন, আহামরি আর কোনো টেকনিক অ্যাপ্লাই করেনি, একজন মাত্র দেখেছিলাম একটু চেষ্টা করেছেন মানে আমি একটা ক্লাস পিছনে পড়ে গেছি তো এই জন্য অ্যাসাইনমেন্ট গুলো মানে সেটা সেটা মনে করুন সর্বোচ্চ 50 জন ক্লাসে ছিল, আমি যদি এভাবে খুঁজি 2-3 জন পাওয়া যাবে যারা ট্রাই করেছিল কিন্তু কোনো একটা প্রবলেমের কারণে দিতে পারেনি, কিন্তু বাকি অধিকাংশই কিন্তু আসলে কোনো চেষ্টাটাও করে। তো অসুবিধাটা যেটা হয়, আপনারা যদি এই স্টাডি গুলো না করেন বাসায়, এই যে আজকের ক্লাসে আমি আপনাদেরকে বোঝাবো, এটা কিন্তু আপনার আগের ক্লাসে কনসেপ্ট গুলো লাগবে। এখন শুধু জেনে, আমি জানছি এতটুকু কনসেপ্ট হলে হবে না, আপনি হাতে কলমে প্র্যাকটিস করলে যে একটা নলেজের একটা ডেপথ তৈরি হয়, সেটা কিন্তু শুধু ক্লাসে ভিডিও লেকচার দেখলে হয় না। এখন আমি আজকের ক্লাসে যে কনসেপ্ট গুলো দেখাবো, তো দেখা যাবে এই 8-9 জন ব্যতীত বাকি সবার এন্টিনার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আপনি বুঝতেই পারবেন না আমি কি বোঝাচ্ছি বা কি ক্লাস করাচ্ছি। তো এটা একটা অসুবিধা। এবং দ্বিতীয় যে অসুবিধাটা হয়, এই যে আপনারা একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা সেকশন পড়াচ্ছি নেটওয়ার্ক সেকশন, এখানে কিন্তু প্রচুর অনেকগুলো ক্লাস, প্রায় 10-12টার মতো ক্লাস হবে আপনাদের নেটওয়ার্ক আর সিস্টেম হ্যাকিং নিয়ে। তো এই যে গ্যাপটা আপনাদের তৈরি হচ্ছে, এতে করে কি হবে জানেন, কোর্সের শেষে গিয়ে এটা কভার দিতে পারবেন না, তো পড়াটা অধরাই থেকে যাচ্ছে। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে সর্বোচ্চ অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু কাজ করতে গিয়ে আপনি আর কিছু করতে পারবেন না। হ্যাঁ, অসুবিধা যেটা হয়, আমরা যে স্বপ্নটা দেখি যে অনেক টাকা কামাবো, অনেক ভালো কিছু করব, ওটা শুধু স্বপ্নই থেকে যায়। ঠিক আছে, ওটা বিছানায় রাতে ঘুমানোর সময় স্বপ্ন দেখতে দেখতে ঘুমাতে হবে, কিন্তু এই কাজটা করতে পারবেন না। আমি চাই না আপনাদের সাথে রুড হতে, আমি এর আগের ব্যাচ গুলোতে যে জিনিসটা ফেস করেছি, যে যারা অ্যাকচুয়ালি এরকম পড়াশোনা করে না, ফাঁকিবাজি করে, এরা করে কি, কোর্সের শেষে গিয়ে এখন বাসায় তো বুঝাতে হবে যে আমি কোনো একটা কারণে কোর্স করে সফল হতে পারিনি, বাসায় বুঝায় টাকা পয়সা নিয়ে আসছেন কিন্তু কোর্স করে আপনি কোনো আর্নিং করতে পারতেছেন না, তখন তারা একটা ট্রিক্স করে কি, টিচারের দোষ দিয়ে দেয়। এটা আমার সাথে যেমন হয়েছে এই পরশুদিন, আরেকজন ইনস্ট্রাক্টর আমার আছে শিক্ষণেরই পরিচিত, তো তারও এরকম মানে কয়েকজন স্টুডেন্ট মিলে গ্রুপ করে একটা বদনাম করার চেষ্টা করছে যে সে এরকম আমাদের এই হ্যান বুঝায় নাই ত্যান বুঝায় নাই। আসলে সমস্যাটা কিন্তু টিচারের না, এই যে আমি আপনাদের এফোর্ট দিচ্ছি, এত গাইডলাইন দিচ্ছি, আপনারা বাসায় পড়াশোনা করেন না, দিন শেষে এই যে পড়ছেন না, একটা সিকোয়েন্স মেনটেন করতে পারেন না, তখন কয়েকজন আছে পরের দিকে ক্লাসে গিয়ে একটু সিরিয়াস হয়, কিন্তু তখন সিরিয়াস হয়ে তো আর লাভ নেই, আগের কনসেপ্ট গুলো তো আপনার নেই, আপনার বেসমেন্টই তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তো বাসায় একটু পড়াশোনা করতে হবে। যে ক্লাসে যে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো দেই, এগুলো একটাও মানে অযথা অ্যাসাইনমেন্ট দেই না, বা এই যে ক্লাসে এত
টপিক নিয়ে আলোচনা করি এগুলোও অযথা না, আপনার সবই কিন্তু ফ্রিল্যান্সিং বা কাজের ক্ষেত্রে লাগবে। এটা আপনাদের টাইম ওয়েস্ট হচ্ছে না, বা আমি ইউনিভার্সিটি স্কুল কলেজগুলোতে এই একটা প্রবণতা দেখা যায় যে এরা অ্যাসাইনমেন্ট দেয়, কেন দেয় কি যে দেয় এরা নিজেরাও জানে না, কিন্তু আমাদের এই ট্রেনিং কোর্সের অ্যাসাইনমেন্ট এগুলো কিন্তু এরকম না, এটা আপনার কাজ সম্পর্কিত করে দেয়। অতএব একটু মনোযোগী হন, একটু হার্ড ওয়ার্ক করেন, ঠিক আছে? যদি টাইম ম্যানেজ করাটা কষ্ট হয়ে যায়, উইকলিতে একদিন অফ পাচ্ছেন শুক্রবার, অন্তত সেই দিনটা একটু এফোর্ট দেন। যদি না দেন, দিন শেষে টিচারের দোষ দেওয়া ছাড়া আর কোনো কিছু করার উপায় থাকবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঢালাই বলছিলাম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের থেকে। ভাইয়া আমি আমি আপনার যে নেটওয়ার্ক এগুলো আমি করছি ভাইয়া, আমার নোট অনেক, ঠিক আছে ভাইয়া? আমি একমাত্র ছবি তো, কারণ আমি হ্যান্ড নোট আমার প্রচুর, নেটওয়ার্ক উপরে আমি আলাদা একটা কোর্স আপনি করছি। হাতে লিখে করেন না, ওটা নোটপ্যাড বা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন। না ভাইয়া, আমি বলতেছি কথাটা, আমি যে কোর্সে অন্য জায়গায় কোর্স করছি সেটার নোটগুলো আমার আছে, আমার নেটওয়ার্ক সম্বন্ধে ওইটার আইডিয়া, বেসিক আইডিয়া আমার ওখানে প্রচুর মাইন্ড ম্যাপ করা আছে, বিভিন্ন ধরনের IP46 কনভার্ট ম্যাক অ্যাড্রেস সব, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা হচ্ছে ভাই, আপনার কোনো অ্যাসাইনমেন্ট যদি ফেসবুকে দেওয়া হয় না ভাইয়া, চার্টের ভিতরে, তো অনেকে মেসেজ করে পরে ওগুলো হারিয়ে যায় ভাইয়া। তা আমি তো সবসময় ফেসবুকে না, আমি জাস্ট বলতেছি জিনিসগুলো মাঝে মাঝে সমস্যা হয় ভাইয়া, যে আপনি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস লেখছেন, সেটা আমাকে খুঁজতে দেখা যাইতেছে আমার প্রচুর করতে হয়, আমি তো সব চাট নিয়ে বসে থাকি না, কারণ আমার আরেকটা জব আছে পাশাপাশি, এটা করছি। তাই আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে, যে বেশি অতিরিক্ত প্রাইভেটলি এত মেসেজ করেন না আপনারা কেউ। আমার ইয়ে থেকে আমি অনেক অনেক নিচে পড়ে যায় ভাইয়া, ঠিক আছে? ছোটখাটো ব্যাপারও যদি বলা হয়, এখানে তো শুধু ভাইয়া যারা প্রবলেমে পড়ে সেই প্রবলেম গুলো আমরা উপস্থাপন করি, অনেক ভাইয়া সেটারই আমরা যারা জানি তারা সমাধান দেওয়ার চেষ্টা করি। এছাড়া বাইরে তো চ্যাটে দিয়ে দেন সেট হয় না। ভাইয়া, চ্যাটে দিলে হয় কি, আপনারা তো ক্লাস শেষে সেটা আবার দিয়ে দেন চ্যাটে, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো ভাইয়া চ্যাটে দিয়ে দিলে আমাদের ভালো হয় ভাইয়া। আমি তো গুগল ড্রাইভে যে ভিডিওটা আপনাদের আপলোড করি ওর সাথেই টেক্সট ফাইলে আমি দিয়েছি অলরেডি, লাস্ট 2টা ক্লাসে আমি ওভাবেই অ্যাসাইনমেন্ট দিয়েছি, ওখানে আপনাদের প্রয়োজনীয় লিংক চিট শিট এগুলো দিয়ে দিয়েছি, আপনারা হয়তো খেয়াল করেননি, ঠিক আছে? আমি দেখছি ভাই, আমি তাও দেখছি, আমি করছিও বাসায়। যে আজকে যে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বললাম এটাও আপনাদের ড্রাইভেই ওখানে দেয়, কারণ মেসেঞ্জারে দিলে হারিয়ে যায়, এটা আসিফ ভাই সম্ভবত আমাকে বলেছিলেন, তো তারপর থেকে আমি ড্রাইভেই দিই। থ্যাংক ইউ ভাইয়া, সবাই কষ্ট নিয়েন না ভাইয়া, কারণ আমি ইউজ করি মেসেঞ্জার, আমি ইউজ করি না ভাইয়া, ঠিক আছে? আমি ব্যাকডেটের একজন লোক, তো আমি রিয়েলি মেসেঞ্জার আমি টোটালি ইউজ করি না, আমি ওখানে সেটা বিষয় না, আমি সেজন্য বললাম যে কাজটা করেন এতটুকুই। হ্যাঁ ভাই, আপনি যা দেন আমি বাসায় প্রচুর প্র্যাকটিস করি, পাশাপাশি কারণ আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন এবং জাভা স্ক্রিপ্ট এবং জাভা 3টা নিয়ে আমি একসাথে করেছি, আমার জন্য প্রচুর প্রেশার পড়ে গেছে। আমি তাহলে এই আপনাদের এই সাবজেক্টের উপর স্টুডেন্ট না, আমার অন্যান্য জব আছে, এই জন্য আমার জন্য খুব কষ্ট হয়ে যায়। আর আমি চেষ্টা করবো আপনি যে এইগুলা যে নেটওয়ার্কে যেগুলো আমি ছবি তুলে হয়তো আপনাকে পার্সোনালি ভাবে আপনি ইমেল আমি পাঠিয়ে দেবো না ভাইয়া, ঠিক আছে? তো আপনি দেখতে পারবেন। অ্যাসাইনমেন্টটা আপনি ফোল্ডারে আপলোড দিবেন, ড্রাইভে, যেটা আমি ছবি তুলে দিব না ভাই, আমি পিডিএফ করতে পারবো, কারণ প্রচুর তো হ্যান্ড নোট ভাই আমার, কারণ আমি তো কম্পিউটারে লিখি না। সেটা আপনি যদি আমাকে বুঝাই দিতে পারেন ছবিটা সেভাবে তুলে আপনি দিয়ে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ওখানে টোটালি ডিটেইলস দেওয়া আছে, ওখানে আপনার বোঝার কোনো কিছুই নেই ওখানে হ্যান্ড নোটের আমার, ঠিক আছে ভাইয়া? ওকে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের আজকের ক্লাসটা টপিক হচ্ছে গিয়ে এনুমেরেশন। এনুমেরেশন জিনিসটা কি, ওই গত ক্লাসে একটা এক্সাম্পল বলেছিলাম না, যে আমরা পোর্ট স্ক্যানিং দিয়ে বা নেটওয়ার্ক স্ক্যানিং দিয়ে কি করতেছি, আমরা মনে করুন কোনো একটা বাসার শুধু দরজা জানালাগুলো খুঁজে বের করতেছি, হ্যাঁ, মানে এরকম একটা কাজ, একটা প্রতিষ্ঠানে কি কি পোর্ট খোলা আছে বা বথ খোলা আছে এতটুকু বের করার কাজ। আর আজকের ক্লাসে আমরা ওই টেকনিক গুলো আজকে এবং নেক্সট ক্লাস, এটা খুব বড় একটা কনসেপ্ট এনুমেরেশনের, অনেকগুলো জিনিস আমি আপনাদের দেখাবো। তো যেটা দেখাবো বা এটাতে করতে হয় কি, ওই যে আমি পথটা খুঁজে পেয়েছিলাম, হ্যাঁ, এরপরে আমি আর কি করব, এরপরে সেখানে আর কি কি কাজ করা যায়। শুধু পোর্ট ওপেন পেলাম, বাসা দরজা আছে এতটুকু জানলাম, কিন্তু সেটা কিসের দরজা, কাঠের দরজা না লোহার দরজা, আমি ওটা কিভাবে ভাঙবো, এটার জন্য আমার আরো তথ্য প্রয়োজন না? আবার আমি শুধু দরজা দিয়েই যে প্রবেশ করতে পারবো তা না, এখন আমি দরজা থেকে কোনো ইনফরমেশন নিয়ে বা কোনো তথ্য পেয়ে বা বাইরের ওদের বারান্দা থেকে উঠান থেকে দেখলাম যে ওদের একটা
বারান্দা আছে, সেখানে আমি প্রবেশ করতে পারি। এটা কি একটা টেকনিক, একটা তথ্য খুঁজে পাচ্ছি। শুধু দরজা ভেঙে প্রবেশ করা বাদেও সেই বাড়িতে ঢোকার জন্য আমি কি তাদের জানালা বেয়ে বারান্দা বেয়ে প্রবেশ করতে পারি। এই যে আরো বিস্তৃত জানা একটা সার্ভারে বা একটা নেটওয়ার্কে প্রবেশের জন্য শুধু পোর্ট খুঁজে বের করাটাই আমাদের এনাফ না। সেই পোর্টে কি সার্ভিস বা কি অ্যাপ্লিকেশন রান করছে বা কি সফটওয়্যার রান করছে, সেটার কোনো ভুলনারেবিলিটি আছে কিনা বা সেটা ব্যবহার করে আমি কোনো তথ্য পাই কিনা। তো কখনো কখনো হয় কি, মনে করুন আমি একটা ইমেল সার্ভিস পেয়েছি বা তাদের কোনো একটা এরকম এসএসএইচ একটা সার্ভিস পেয়েছি। এখন এসএসএইচটা আমি আপনাদের বোঝাবো এটা কি কাজ করে। এখন এক্সাম্পল হিসেবে বোঝাই যে এটা কি শুধু অ্যাক্সেস নেওয়ার জন্য, রিমোট অ্যাক্সেস নেওয়ার জন্য একটা প্রোটোকল তৈরি করা এসএসএইচ। তো মনে করুন আমি একটা পোর্ট এরকম ওপেন পেয়েছি, এসএসএইচ এর 22 নাম্বার পোর্টটা ওপেন আছে। এখন ওখান দিয়ে আমি আর কোনো অ্যাক্সেস করতে পারছি না, কিন্তু এসএসএইচ ব্যবহার করে আমি সামান্য কিছু তথ্য পেয়েছি। সেটা ব্যবহার করেও হতে পারে যে আমি তাদের সার্ভার অন্য কোনো পোর্ট ব্যবহার করে, মনে করুন এসএমবি ব্যবহার করে আমি তাদের কম্পিউটারটা হ্যাক করে ফেলেছি। এসএসএইচ থেকে তথ্য নিলাম, এসএমবি দিয়ে হ্যাক করে ফেললাম। হ্যাঁ, তো এরকম বিভিন্ন সিনারিও হতে দেখা যায়। আবার এক এক প্রতিষ্ঠান এক এক রকম জিনিস ব্যবহার সার্ভিস ব্যবহার করে থাকে। এখন কারো নেট ব্রাউজারটা হচ্ছে গিয়ে উইন্ডোজ রিলেটেড। এখন কারো যদি উইন্ডোজ সার্ভার থাকে, এখন আপনাকে সেটা সিকিউরিটি টেস্ট করতে দিল, আপনি জানেনই না এটা কি নেট ব্রাউজার জিনিসটা কি। আপনি উইন্ডোজ সার্ভার এরকম তথ্য খোঁজার কোনো ক্যাপাসিটি বা আইডিয়া আপনার নাই, নলেজের নাই। আপনি কি করতে পারেন, তখন আপনি দেখবেন যে আপনি কোনো আইডিয়াই করতে পারছেন না আমি কি স্ক্যান দিব। হ্যাঁ, আবার কোনো একটা সার্ভার এরকম সিকিউরিটি টেস্ট করতে গেলেন, সেখানে এফটিপি খুঁজে পেলেন, আপনি জানেনই না যে এটা কি জিনিস, এটা কি 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 টুলস আমি এখানে ব্যবহার করতে পারি। তো এই যে রিয়েল লাইফে যে সিনারিও গুলো হতে দেখা যায়, তো তার আলোকে আমি এখানে বেশ কতগুলো টেকনিক, বিভিন্ন সার্ভিস প্রোটোকল, এগুলো রিলেটেড আমি টেকনিক এখানে আপনাদের পুরো ক্লাসে দেখাবো। 2টা ক্লাস লেগে যাবে আমাদের শুধু এই জিনিসগুলো দেখাতে। বিভিন্ন অল্টারনেট টুলস দেখাবো, টুলস গুলো কেমন আউটপুট আসতে পারে সেই জিনিসগুলো নিয়েও আমি ক্লাসে দেখাবো। আমাদের সবগুলোই কিন্তু এখানে জানতে হবে। ঠিক আছে, এখন আমি কোথাও গেলাম, সেটা লিনাক্স সার্ভার হবে না উইন্ডোজ সার্ভার হবে সেটা কিন্তু আনসার্টেন। আমি ফ্রিল্যান্সিং কাজে যে যাচ্ছি বা ফ্রিল্যান্সিং ছাড়াও আপনাকে আলাদাভাবেই আপনাকে কেউ কোনো একটা কাজের অর্ডার দিল আপনার নেটওয়ার্ক থেকে, আপনার পরিচিতর মাধ্যমে, কিন্তু আপনি কিন্তু কখনোই এটা সার্টেন হতে পারবেন না যে আপনাকে সবাই শুধু উইন্ডোজ রিলেটেড কাজই দিবে, সবাই শুধু আপনাকে লিনাক্স রিলেটেড কাজই দিবে। তো এই জন্য বিভিন্ন অল্টারনেট টেকনিক, বিভিন্ন সার্ভিস সম্পর্কে আপনার আইডিয়া রাখতেই হবে। আর যারা এসি কাউন্সিল এক্সাম দিতে চান, মনে করুন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, ওই এক্সামটা সম্পর্কে কারো কারো আইডিয়া আছে বা অনেকে সেটার প্রস্তুতি হিসেবে ইসিকনে কোর্স করে থাকেন, যদি ওটা দিতে চান সেখানে গিয়েও দেখবেন যে এতগুলো এনুমেরেশনের টেকনিক কিন্তু সেখানে উল্লেখ নেই। ওখানে পরীক্ষায় পাশের জন্য অল্প কতগুলো এখান থেকে 4-5টা গুণে পড়লেই পাশ করে ফেলা যায়। কিন্তু যেহেতু আমাদের টার্গেট শুধুই এক্সাম পাশ করা না, আমাদের আরো রিয়েল লাইফে কাজ করে কিছু আর্নিং এর ব্যবস্থা করাটা, এটা একটা ভালো একটা টার্গেট আমাদের, একটা গোল বা একটা লক্ষ্য বলা যায়। সেজন্য আমি আপনাদের আরো কিছু টেকনিক এখানে অ্যাড করেছি। ঠিক আছে, তো আমরা আমাদের আলোচনা শুরু করি। তো প্রথমেই এনুমেরেশন জিনিসটা বলতে আসলে কি বোঝায়। এনুমেরেশন জিনিসটা হচ্ছে যে আমি কোনো একটা সিস্টেম থেকে কি কি ইনফরমেশন নিতে পারি। এখন আমি পোর্ট স্ক্যানিং দিয়ে শুধু পোর্ট ওপেন পেয়েছি, এখন ওই পোর্টে কি রান করছে বা ওটার ভার্সন কত, কি সার্ভিস, হ্যাঁ ওটা কিভাবে কাজ করে, এই রিলেটেড জিনিসগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে, তার ইনফরমেশন গুলোকে খুঁজে বের করতে হবে। কেন? কারণ একজন হ্যাকারের দক্ষতাটাই এখানে আসে। সে যখনই কোনো একটা সার্ভিস বা মানে তাদের মূল হ্যাকার কখন হয়, সে যখন একটা সার্ভিস বা একটা অ্যাপ্লিকেশন নিয়ে খুব ভালো রকম আইডিয়া রাখে। একজন প্রোগ্রামার, হ্যাঁ, যে ওয়েবসাইটটা মনে করুন ডেভেলপ করছে, সেও ওয়েবসাইট ডেভেলপমেন্টে আইডিয়া রাখে। একজন হ্যাকার যে, তারও কি সে সেম ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আইডিয়া থাকা লাগে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে ওই যে ওয়েব ডেভেলপার, সে এইটুক চিন্তা করে না যে আমি ওই যে ইনফরমেশন আমার কাছে আছে এটা ব্যবহার করে কিভাবে জিনিসটা মিস ইউজ করা যেতে পারে বা অন্যরকম কোনো ইউজ করা যেতে পারে। আর হ্যাকার কি করে, ওই যে ইনফরমেশন আমি একটা সিস্টেম থেকে এক্সট্রাক্ট করছি বা নিচ্ছি,
সেটা ব্যবহার করে আমি আর কি কি কাজ করতে পারি, এই ট্রাইটা করে হচ্ছে কি আমাদের হ্যাকার। যার কারণেই হ্যাকার আর প্রোগ্রামার দুইটা কিন্তু আলাদা একটা জিনিস। তো এনুমেরেশন ফেজে এসে কি আমরা সেই ইনফরমেশন বা সেই কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করি যে এই যে একটা এখানে অ্যাপ্লিকেশন রান আছে, সেই অ্যাপ্লিকেশনটা আমি কি কি কাজে ব্যবহার করতে পারি বা সেটা থেকে আমি সেটার কেমন ইউজ আমি করতে পারি। আর এনুমেরেশন ফেজটা আমাদের অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং এর কিন্তু পার্ট। আমরা পোর্ট স্ক্যানিং এও কি করি, সরাসরি আমাদের যে টার্গেট সার্ভার সেটাতে ডাইরেক্ট নক করি। আমাদের এনম্যাপ টুলসটা আমি গত ক্লাসে দেখেছি, সেটা দিয়ে কি করছি, ডাইরেক্ট সার্ভারে নক করে আমি একটা রেসপন্স পাচ্ছি, টিসিপি দিয়ে হোক, টিসিপি প্যাকেট, ইউডিপি প্যাকেট, এটা দিয়ে একটা রেসপন্স পেলে দেন সেটার মাধ্যমে বুঝতে পারছি পোর্ট ওপেন আছে কিনা। এনুমেরেশনেও আমাদের টুলস গুলো সেম কাজ করে থাকে, যে আমি ওই টার্গেট যে সার্ভার আছে, কম্পিউটার আছে, সেখানে সরাসরি আমার নেটওয়ার্ক প্যাকেট সেন্ড করব, ঠিক আছে। তো তার কারণে আমাদের অ্যানোনিমিটি জিনিসটা এখানে কিন্তু থাকে না, বা সরাসরি আমাদের টার্গেট এখানে অ্যালার্ট হয়ে যেতে পারে এনুমেরেশন ফেজে, যে টেকনিকগুলো এখানে অ্যাপ্লাই করব। তো এনুমেরেশনের মাধ্যমে কি হয়, আপনারা উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন যদি কেউ করে থাকেন, আপনারা সেখানে দেখে থাকবেন যে নেটওয়ার্কে ফাইল আদান প্রদানের জন্য উইন্ডোজ সার্ভারে একটা সিস্টেম আছে যে ফাইল শেয়ার করে রাখে। মিস্টার নো নেম একটু মিউট রাখলে সুবিধা হয়, আজকে হঠাৎ করে শব্দ হলে মনোযোগ নষ্ট হয়ে যায়, আমি আবার আলোচনায় যেতে সময় লেগে যায়। নেটওয়ার্ক শেয়ার, এখন এটা একটা জিনিস যে উইন্ডোজের এক সার্ভারের একটা সুবিধা বা একটা ফাংশনালিটি আছে যে আপনি নেটওয়ার্কে তো ফাইল আদান প্রদান করতে চাইছেন, মনে করুন লোকাল নেটওয়ার্কে আপনার কম্পিউটারে মুভি আছে, আপনার ফ্রেন্ডের একই লোকাল নেটওয়ার্কে আপনার কলিগের তার কম্পিউটারে মনে করুন গান আছে। এখন আপনি সরাসরি তার কম্পিউটারে এরকম 100 জিবি 200 জিবি মুভি সেন্ড করার কোনো প্রয়োজন নেই। অনেকটা লোকাল নেটওয়ার্কে আপনি একটা আপনার কম্পিউটারটা দিয়ে ওটা ফোল্ডারটা শেয়ার করে রাখতে পারেন। তখন কি হয়, যেহেতু লোকাল নেটওয়ার্কে সবাই কানেক্টেড আছে, নর্মালি আপনি ওই আপনার কলিগ বা ফ্রেন্ড আপনার কম্পিউটারের থেকে ওই ডাটাটা নিয়ে বা মুভিটা নিয়ে সে ডাউনলোড করতে পারে বা দেখতে পারে। উইন্ডোজের এই একটা সিস্টেম। তো এই এনুমেরেশন ফেজে এসে হ্যাকাররা এই জিনিসটার একটা মিস ইউজ করে, যে কেউ যদি এরকম এনাবল করে রাখে নেটওয়ার্ক শেয়ার, সেই তথ্যগুলো আমরা এখানে খুঁজে বের করতে পারি। আবার টুলস ব্যবহার করে আমরা অ্যাপ্লিকেশন সম্পর্কে তথ্য নেই, যে কি কি সফটওয়্যার সে অ্যাকচুয়ালি রান করছে ওখানে। আপনাদের একটা এক্সাম্পল বলেছিলাম গত ক্লাসে, যে আমি এরকম খুঁজে পেলাম সে উইন্ডোজ এক্সপি ব্যবহার করছে, খুবই ব্যাকডেটেড একটা ভার্সন। তো এরকম অ্যাপ্লিকেশন বা অপারেটিং সিস্টেম সে যদি ব্যবহার করে, তো তখন সেটা হ্যাক করা খুবই ইজি। ব্যানার জিনিসটা কি, যখন আপনারা নতুন কোনো সফটওয়্যার সেট আপ দিলে বা সফটওয়্যার যখন রান করেন, তখন উপরের দিকে বা আশেপাশে কোথাও সফটওয়্যারের একটা নাম বা একটা টাইটেল মতো লেখা থাকে না, যে ভার্চুয়াল বক্সেও আপনারা দেখবেন ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স ম্যানেজার এরকম একটা জিনিস লেখা থাকে। এটা কি, ওয়েবসাইটের ক্ষেত্রেও আমরা ওয়েবসাইটে একটা টাইটেল দেখি না, ওয়েব পেজের উপরে সেকশন যে থাকে, মনে করুন লেফটের উপরের দিকে টাইটেল সেকশনটা থাকে, এই জিনিসটা হচ্ছে গিয়ে ব্যানার মতো, মানে একটা একটা সংজ্ঞা দেয়া বা একটা ইন্ট্রোডাক্টরি একটা মেসেজ মতো দেয় অ্যাপ্লিকেশন গুলো নর্মালি এটা দিয়ে থাকে, এটা ওদের ফাংশনালিটি। এনুমেরেশন ফেজে এসে আমরা হ্যাকারটা কি করি, ওইটা আমরা ক্যাপচার করার চেষ্টা করি যে তুমি কি ব্যানার দিচ্ছ। ওই কারণে ওই ব্যানারেও অনেক সময় তাদের ভার্সন রিলেটেড বা তাদের অ্যাপ্লিকেশন রিলেটেড তথ্য থেকে যায়। আমরা মেশিনের নেম গুলো যেমন খুঁজে বের করতে পারি কারা ওখানে ইউজার আছে এবং গ্রুপ। আপনারা একটা ফাংশনালিটি জেনে রাখুন যে লিনাক্স এবং উইন্ডোজ দুই জায়গায় এই একটা সার্ভার যেগুলো থাকে, ওখানে মনে করুন সার্ভার কম্পিউটার গুলো তো এন্টারপ্রাইজ লেভেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এন্টারপ্রাইজের ক্ষেত্রে কি হয়, একটা বড় প্রতিষ্ঠানে 100 জন এমপ্লয়ি, হ্যাঁ, গ্রুপ গ্রুপ করে কাজ করে থাকে। একটা গ্রুপের কাজ মনে করুন শুধুই ওয়েবসাইটটা ডেভেলপ, ফ্রন্ট এন্ড বা ডিজাইন করার কাজটা, সাপোজ এরকম। আরেকটা টিমের কাজ ওয়েবসাইটটা কি ওই পিছনের প্রোগ্রামিংটা করা, পিএইচপি দিয়ে করা, পাইথন দিয়ে করা, এরকম বিভিন্ন গ্রুপ আকারে ভাগ হয়ে থাকে। তো সেক্ষেত্রে যেটা করা যায়, এরকম বড় এন্টারপ্রাইজের ক্ষেত্রে লিনাক্স বা উইন্ডোজের ক্ষেত্রেও
এটা করা যায় যে এই গ্রুপ আকারে বিভিন্ন পারমিশন সেট করে দেওয়া যায়। জিনিসটা কেমন, যে মনে করুন যেটা উইন্ডো যারা ওয়েবসাইট ডিজাইন করতেছে তাদের তো অ্যাকচুয়ালি দরকার নাই যে আমার লিনাক্সের কনফিগারেশন ফাইল কি কি আছে সেগুলো নিয়ে নাড়াচাড়া করার, তাই তো? কারণ ওটা করবে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তুমি ওয়েব ডেভেলপার, তুমি ওয়েব ডেভেলপমেন্ট করবা, তুমি কেন সিস্টেমের ফাইল নিয়ে নাড়াচাড়া করবা? ঠিক আছে, এরকম একটা বিষয়। তো এরকম গ্রুপ আকারে তখন ভাগ ভাগ করে দেওয়া যায় যে তুমি এই গ্রুপ এখানে থাকবা, তোমার অন্য কিছুতে এখতিয়ার নাই বা ইউজার নাই। তো এনুমেরেশন ফেজে এসে আমরা এই তথ্যগুলো খুঁজে বের করার চেষ্টা করি যে কোনো ইউজার বা গ্রুপ সেখানে আছে কিনা বা এই রিলেটেড কোনো ইনফরমেশন আছে কিনা। ঠিক আছে, তো এই যে আমরা আউটকাম যেটা পাচ্ছি এনুমেরেশন ফেজে যে তথ্যগুলো পাচ্ছি সেটা ব্যবহার করে আমি কি করতে পারি, কোনো অ্যাটাকের কোনো একটা পয়েন্ট আমি এরকম এখান থেকে খুঁজে বের করতে পারি। ঠিক আছে, এখন আমি খুঁজে পেলাম যে সে অ্যাডোবের পিডিএফ রিডার ব্যবহার করছে বা মানে ফায়ারফক্স ব্রাউজারই ব্যবহার করছে, কিন্তু কোনো ওল্ড একটা ভার্সন। এখন ফায়ারফক্সে মেবি 70 নাম্বার ভার্সন বা সামথিং এরকম ইউজ করছে, বা 95 মেবি, আমার ঠিক এক্সাক্ট মনে নেই। তো মনে করুন আপনি এনুমেরেট করে আপনি এনম্যাপ স্ক্যান দিয়ে বা আরো টুলস দেখাবো, সেই টুলস দিয়ে এরকম পেলেন যে সেরকম ব্যাকডেটেড একটা ভার্সনের সফটওয়্যার ব্যবহার করছে, তখন ইজিলি আপনি কি করতে পারেন, অ্যাটাক দিয়ে আপনি সব তথ্য নিয়ে যেতে পারেন। আবার ওই যে তাদের ইউজার রিলেটেড তথ্য পেলাম বা গ্রুপ রিলেটেড কোনো তথ্য যদি পাই, এখন আপনি কোনো জায়গায় একটা পাসওয়ার্ড, আমরা যখন লগ ইন করতে যাই ওখানে কি চাই, মনে করুন ইউজার নেম চাই, পাসওয়ার্ড চাই। এখন আপনি কোথাও একটা অ্যাটাক দিতে যাচ্ছেন, পাসওয়ার্ড অ্যাটাক। আমি আপনাদের সিস্টেম হ্যাকিং এ এটা দেখাবো কিভাবে পাসওয়ার্ড অ্যাটাক দিতে হয়। তো পাসওয়ার্ড অ্যাটাক দিতে গিয়ে আপনি এই একটা জিনিস আপনি ফেস করবেন যে আমি কি কি ইউজার নেম এখানে দিব, এটা তো আমি জানি না, কারা কারা কম্পিউটারটা ইউজ করছে এটা আমি জানি না, আমি পাসওয়ার্ড অ্যাটাক দিতে গেছি। তখন আপনি যদি ওই রকম সিনারিওতে যে আপনি কিছুই জানেন না, আপনি পাসওয়ার্ড অ্যাটাক দিতে গিয়েছেন, এমনও কেস হতে পারে যে আপনি 2 বছর একটানা অ্যাটাক দিয়ে যাচ্ছেন, তাও আপনি কোনো পাসওয়ার্ড ব্রেক করতে পারেননি। কিন্তু এই যে এনুমেরেশন ফেজ আমি একটু আগেই বললাম, যে আমরা তাদের ইউজার এবং গ্রুপ সম্পর্কিত তথ্য খুঁজে বের করতে পারি বা চেষ্টা করতে পারি। এখন আমি যদি ইউজার পেয়ে যাই যে আমার এই উইন্ডোজ সার্ভারটা 5 জন ইউজার ব্যবহার করছে, অ্যাডমিনকে আমি জানি না, অ্যাডমিন জানি না, কিন্তু 5 জনের নাম আমি খুঁজে পেয়েছি। আমি যদি এবার সেটা দিয়ে অ্যাটাক দিই, তখন কি হচ্ছে, আমি আগে 1 লক্ষ মানুষের নাম দিয়ে অ্যাটাক দিচ্ছিলাম, সেটা কমে 5 জনের নামে চলে আসলো। এই 5 জনের নাম দিয়ে যদি আমি পাসওয়ার্ড অ্যাটাক দিই, সম্ভাবনা থাকে আগামী 1 ঘন্টা, তাও লাগে না, আধা ঘন্টার ভিতরে আপনি কোন একটা পাসওয়ার্ড ব্রেক করে ফেলতে পারেন। ঠিক আছে, পাসওয়ার্ড ব্রেক করে আপনি মানে তার অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা পেয়ে গেলেন, আপনি ইজিলি লগ ইন করে প্রবেশ করে ফেললেন, কোনো ফায়ারওয়াল অ্যালার্ট হলো না। কারণ ফায়ারওয়াল বা সফটওয়্যার গুলো যারা এই থ্রেট ডিটেকশন সফটওয়্যার, ওরা জানতেছে যে আমার অ্যাডমিন লগ ইন করছে, কিন্তু অ্যাডমিন তো না, অ্যাকচুয়ালি আপনি লগ ইন করছেন, তাই না? তো এইরকম কাজগুলো আমরা করতে পারি সবই এনুমেরেশন টেকনিক গুলো ইউজ করে। ঠিক আছে, এনুমেরেশনের যে আউটকাম আসছে সেটা ব্যবহার করে। আমি প্র্যাকটিক্যাল সেকশনে যাচ্ছি, তবে আস্তে আস্তে আলোচনা করে তারপরে যাই। আর এনুমেরেশন জিনিসটা ইলিগাল হতে পারে, আর আমরা যেটা করব ইথিক্যাল হ্যাকার হিসেবে, আমরা অবশ্যই হ্যাকিং এর আগে কতটুক কাজ করব, এনুমেরেট করব কি করব না, সেগুলোর অনুমতি আমাকে আগে নিয়ে নিতে হবে। ক্লায়েন্ট যদি না বুঝে, তো ক্লায়েন্টকে আমার নিজে থেকে জিজ্ঞাসা করে নেওয়া ভালো যে আমি এই টাইপের কাজগুলো করতে পারবো কিনা। যে আপনি শুধু কেউ কেউ আছে কি ফ্রিল্যান্সিং কাজে গিয়ে, আপনারা মার্কেট প্লেসে বলেছিলাম একটা অ্যাকাউন্ট খুলতে, যদি পসিবল কেউ দেখে থাকেন, নেটওয়ার্ক সিকিউরিটি রিলেটেড কাজে কেউ কেউ আপনাকে এরকম বলে থাকবে যে আমার এরকম এনুমেরেশন কিছু দরকার নেই, তুমি জাস্ট আমার স্ক্যান দিয়ে দেখাবা, আমার স্ক্যান দিয়ে দেখো কোনো ভুলনারেবিলিটি আছে কিনা। আমি ওই ক্লাসও আপনাদের রেখেছি, ভুলনারেবিলিটি অ্যাসেসমেন্ট। ওইখানে কি হয় যে আপনার তখন এই এনুমেরেশন এই টেকনিক গুলো কিন্তু তখন অ্যাপ্লাই করবেন না, কারণ আপনাকে সেই অনুমতি দেয়নি, শুধুই বলেছে স্ক্যান দিতে, আপনি তখন স্ক্যানিং টুলস গুলো ট্রাই করবেন। ঠিক আছে, এনুমেরেশনের জন্য এসব ম্যানুয়াল প্রসেস বা এই টাইপের জিনিসগুলো করবেন না। তো অবশ্যই এটা যাচাই বাছাই করে নেবেন যে আপনার আসলে অনুমতি আছে কিনা, কোম্পানির পলিসিতে আছে কিনা, এবং আপনার প্রপার অথরাইজেশন আছে কিনা। এখন আপনাকে কে একজন বললো বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়ি একজন এসে আপনার বললো যে আমার একটু সাইটটা টেস্ট করে দাও, বাংলাদেশ ব্যাংক হ্যাক করা যায় কিনা, কিন্তু সে কিন্তু আসলে এটার অথরিটি না। বাংলাদেশ ব্যাংকের এই সিকিউরিটি টেস্টিং এর জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের হচ্ছে গভর্নর, হ্যাঁ, তার তার লেভেল পর্যন্ত অনুমতি লাগে কিন্তু। হ্যাঁ, আপনি চাইলেই যে কেউ এদের সিকিউরিটি টেস্ট করতে পারবে না, একদম হায়ার অথরিটি পর্যন্ত একটা অনুমতি লাগে। তো আপনার সেটাও চেক করে নিতে হবে। এই যে আপওয়ার্ক ফ্রিল্যান্সিং সাইটে এসে অনেকেই করে কি মিথ্যা কথা বলে
যে ওটা আমারই সার্ভার ছিল, হ্যান ত্যান হয়েছে, তুমি এটা হ্যাক করে দাও, কিন্তু বাস্তবে কিন্তু ওর এটা সার্ভার না। তো এরকম কাজগুলো ইলিগাল আপনি যদি করতে যান, এবং অনেক সময় এগুলো আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং সাইট থেকে ডিটেক্ট করে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। ঠিক আছে, আপনার কিন্তু একুল ওকুল দুই কুলি চলে যাবে। এই জন্য তাদের অথরাইজেশন আছে কিনা বা আপনি এনুমারেশন করবেন সেটার যার করবেন, যার সার্ভার তার ওটার সে অ্যাকচুয়ালি সার্ভারের মালিক কিনা সেই রকম প্রমাণও কিন্তু আপনার খুঁজে দেখতে হবে। ঠিক আছে, যে আপনি অ্যাকচুয়ালি সার্ভারটা আপনার কিনা, অ্যাডমিন কিনা, আপনি সিকিউরিটি টেস্ট করতে আসছেন, এটা আপনি জিজ্ঞাসা করে নেবেন, এটা আমাদের বেটার অপশন। ঠিক আছে, আর কান্ট্রি ল অবশ্যই ফলো করবেন। যারা দেশের বাইরে থাকেন খুবই স্ট্রিক্ট। অস্ট্রেলিয়াতে দেখেছি তারা ভিপিএন ইউজ করেও কিছু আসলে করতে পারে না। তো ভিপিএনটাও রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, এবং আপনার অ্যাকচুয়াল লোকেশন আইপি অ্যাড্রেস ওরা বের করে ফেলতে পারে গভর্নমেন্ট থেকে। ঠিক আছে, খুবই সতর্ক থাকবেন সিকিউরিটি টেস্টের আগে। তো এইটা অংশটাতে আমি কিছু কমন টেকনিকের নাম বলেছি। আমরা টুলস ব্যবহার ছাড়াও কিছু কমন টেকনিক করতে পারি। যেমন আমি কারো যে ইনফরমেশন গ্যাদারিং ফেজে কারো ইমেল অ্যাড্রেস পেলাম, আমি আপনাদের কতগুলো টেকনিক দেখেছিলাম যে হতেই পারে সে টুইটারে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রেখেছে, বা তার লিঙ্কডইন প্রোফাইলে কিন্তু অনেকেই ইমেল অ্যাড্রেস দিয়ে রাখে। কেন? ওই যে জব টব অ্যাপ্লাই এর জন্য বা কোনো ইনফরমেশন পাওয়া, বিজনেস পারপসে। তো সেখান থেকেও আমরা কিছু তথ্য পেতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল যদি এরকম বলি যে steve.jobs@apple.com, এটা কোনো একটা ইমেল অ্যাড্রেস। তো অনেকেরই কি করে তার ফুল নেম যেটা আছে সেটা দিয়ে ইমেল অ্যাকাউন্টটা খুলে থাকে। তো আমি যদি কোথাও পাসওয়ার্ড অ্যাটাক দিতে চাই, তখন কিন্তু আমার অর্ধেক কাজ এখানেই হয়ে যাচ্ছে। তার অ্যাকাউন্টের ফুল নেম আমি জানি। এখন আমি আপনাদের টুলস দেখাবো পাসওয়ার্ড অ্যাটাকের সময়, যে কিভাবে টুলস ব্যবহার করে এই জবসটারে আরো এলোমেলো করে আরো কিছু কম্বিনেশন তৈরি করা যায়। সেটা দিয়ে যদি পাসওয়ার্ড অ্যাটাক দিই, ব্রেক করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ঠিক আছে, এটা একটা টেকনিক যে আমি ইমেল অ্যাড্রেস থেকে কিছু ইনফরমেশন পেতে পারি, কখনো ইউজার নেম পেতে পারি, ঠিক আছে, কখনো তাদের ডোমেইন মেইল সার্ভার সম্পর্কে কিছু আইডিয়া পেতে পারি। ঠিক আছে, আরেকটা যেটা টেকনিক, এটা এক্সট্রাক্ট ইনফরমেশন ইউজিং ডিফল্ট পাসওয়ার্ড। আমি এটা আপনার না, এটা সিস্টেম হ্যাকিং ক্লাসে এটা দেখাবো। তো আপাতত আইডিয়াটা বলে রাখি যে আপনি ওয়েবসাইটে সার্চ দিলে বিভিন্ন ডিফল্ট পাসওয়ার্ডের লিস্ট পাবেন। বাংলাদেশে ঢাকা শহরে আমি দেখেছি অনেকেই টিপি লিঙ্কের বা ডি লিঙ্কের রাউটার ব্যবহার করে থাকে। হ্যাঁ, এটার ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু অ্যাডমিন। এখন আপনি কারো একটা নেটওয়ার্কে এরকম অ্যাক্সেস করতে চাচ্ছেন, বা জাস্ট ওয়াইফাইতে আপনার একটা কানেকশন দিয়েছে, এখন কানেকশন দেওয়ার পরে আপনার মনে চাচ্ছে যে আপনার বন্ধুরে এখন ব্লক করে দিবেন ওয়াইফাই থেকে। কি টেকনিক? ওই যে আপনি জাস্ট টিপি লিঙ্কের ওখানে অ্যাড ইউজার নেম পাসওয়ার্ড টিপি লিঙ্কের সেটিংসে গিয়ে অ্যাডমিন দিলে সে নিজে যদি কোন বাই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও রাখে, তারপরেও অ্যাডমিন দিলে আপনার ওখানে লগ ইন হয়ে যাবে। কিন্তু এটা একটা টেকনিক বলে দিলাম। তো তাতে কি হচ্ছে, আপনি কোন রকম হ্যাকিং এর টুলস অ্যাপ্লাই করা ছাড়াই এই সিম্পল ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড জিনিসটা ব্যবহার করে অ্যাক্সেস করে ফেলতে পারছেন। করে দেন আপনি বাকি যদি আর কোনো কাজ করতে চান আপনি করতে পারেন। তার আইপি ব্লক করে দিলেন, বা কোনো রেস্ট্রিকশন দিয়ে দিলেন, কোনো ওয়েবসাইট ব্লক করে দিলেন। হ্যাঁ, বিভিন্ন কাজ করা যায়। এটাও একটা টেকনিক আমাদের ইনফরমেশন খুঁজে পাওয়া। ঠিক আছে, আমি জাস্ট তার পোর্টালে যদি লগ ইন করতে পারি, যেমন সিসকো রাউটার যেগুলো আছে তার সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই মানে ফিল্ড দুটা থাকে, ইউজার নেম পাসওয়ার্ড, সেখানে অ্যাডমিন, সিসকো অথবা ব্ল্যাঙ্ক, এই তিনটা আর কোনো কম্বিনেশন থেকে থাকে সাধারণত। তো আপনি এগুলো দিয়ে যদি লগ ইন করে ফেলতে পারেন, আপনি হয়তো তার অ্যাডমিন অ্যাক্সেস পর্যন্ত বা তার পুরো নেটওয়ার্ক ধরে হয়তো হ্যাক করতে পারেন না, কিন্তু রাউটারের ভিতরে কিন্তু অনেক ইনফরমেশন থেকে যায়। কার কি আইপি অ্যাড্রেস, হ্যাঁ, এটা আপনারা রাউটার সেটিংস যারা দেখেছেন বা করেছেন তারা হয়তো আমার কথার সাথে সাথে বুঝতে পারছেন যে রাউটার সেটিংস এর ভিতরে গেলে আপনি দেখতে পাবেন কার ম্যাক অ্যাড্রেস কি, কার আইপি অ্যাড্রেস কি। হ্যাঁ, আপনার অনেক ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। এটা একটা টেকনিক। আর ডিএনএস জোন ট্রান্সফারটা আমি আপনাদের দেখাবো নেক্সট ক্লাসে। ওখানে কি হয়, এটা সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করুন যে আপনি আপনার উইন্ডোজে মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফাইল তৈরি করেছেন, সেখানে আপনি একটা ফাইলে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন সব লিখে রেখেছেন। এখন কোনো উপায়ে আমি জাস্ট আপনার কম্পিউটারের প্রবেশ করে বা কোনো উপায়ে মাইক্রোসফটের ভুলনারেবিলিটি ব্যবহার করে ওই ফাইলটা আমি কপি করে নিয়ে আসলাম, আপনার কি সব ইনফরমেশন আমি পেয়ে গেলাম না? একটা সিঙ্গেল ফাইলে আপনি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন লিখেছিলেন,
সেটা যদি আমি কপি করে আনতে পারি, আপনার অভ্যন্তরীণ ইনফরমেশন সব এখন আমার হাতে। ডিএনএস জিনিসটা, জোন ট্রান্সফারটাও সেম এখানে টেকনিক হয়। এনুমেরেশনের মাধ্যমে আমরা এখানে সিস্টেম হ্যাক করতেছি না, জাস্ট এনুমেরেট করতেছি বা তথ্য খুঁজতেছি। এখানে কি করতে পারি, ডিএনএস প্রোটোকলে আমি আপনাদের বুঝিয়েছিলাম ডিএনএসটা কি, ফোন বুকের মতো। আইপি অ্যাড্রেসের নাম কি থাকবে, ডোমেইন নেম কি থাকবে। একটু সবাই মিউট রাখলে ভালো হয়। হ্যাঁ, আমি হঠাৎ হঠাৎ শব্দ হলে আমি বারবার মনোযোগ হারিয়ে ফেলি। জোন ট্রান্সফারে কি হচ্ছে আপনার, আমি এনুমেরেশন ফেজে এন ম্যাপের স্ক্রিপ্টই আছে, সিম্পল একটা স্ক্রিপ্ট রান দিলেন এন ম্যাপ টুলসটা ব্যবহার করেই। কি হবে, আপনার ওদের অভ্যন্তরীণ নেটওয়ার্কে যে ইনফরমেশন আছে সব কপি হয়ে আপনার কাছে চলে আসবে। আপনার কষ্ট করে ওদের নেটওয়ার্ক হ্যাক করে তথ্য খোঁজা লাগতেছে না, ওদের রাউটার হ্যাক করে আপনার ওদের ইন্টারনাল ইনফরমেশন খোঁজা লাগে না, যদি আপনি ডিএনএস জোন ট্রান্সফার করতে পারেন। এটা একটা টেকনিক, আর এটা সম্পর্কে তো বললামই। আর আমি আমার কালি লিনাক্সে চলে যাই এখন। দুইটা টুলস, কমন টুলস আমি দেখাবো। প্রত্যেকটা এনুমেরেশনের জন্য আলাদা আলাদা টুলস আমি আপনাদের রেখেছি অল্টারনেট হিসেবে। কারণ কি, হতেই পারে আমি আপনাদের গতদিন দেখিয়েছিলাম এনম্যাপ স্ক্যানিং এর একটা টেকনিক, আবার লাস্টের দিকে আমি আপনাদের ম্যাস স্ক্যানের টুলসটার কথা বলে দিলাম। কেন? কারণ হতেই পারে আমি এনম্যাপে সার্চ দিয়েছি, আমার এটা সারাদিন লেগে যাচ্ছে তথ্য আসতে, আবার এনম্যাপ স্ক্যানে যথার্থ তথ্য আসছে না। হ্যাঁ, নর্মালি এনম্যাপে অধিকাংশ তথ্যই চলে আসে। আমি এক্সাম্পল হিসেবে বলতেছি যে ফর এক্সাম্পল এনম্যাপে আসলো না, কিন্তু ম্যাস স্ক্যান দেওয়াতে 2 মিনিটের ভিতরে আমার সব তথ্য চলে আসতেছে। যার কারণ এজন্য আমরা অল্টারনেট বিভিন্ন টেকনিক শিখে রাখবো, বিভিন্ন টুলস শিখে রাখবো। তবে এই একটা টুলস আছে এনাম ফর লিনাক্স, এটা শুধুই এনুমেরেশনের জন্য তৈরি করা, এনুমেরেশন রিলেটেড কাজগুলো করতে পারে এবং এটা খুবই ইজি। আমি যদি কোনো একটা সিম্পল আইপি অ্যাড্রেস এখানে উল্লেখ করে দিই, ভার্বস দিয়ে কোনো একটা আইপি অ্যাড্রেস আমি এটা দিই। এইটা কালি লিনাক্সের নতুন এই সিস্টেমটা করেছে, 2020 সালের ভার্সনে ওটা ছিল না। আপনার যেটা আছে টার্মিনাল, এটা স্প্লিট করতে পারেন উপর নিচে 2 ভাগ করে। তাতে সুবিধা কি যে আমি এখান থেকে দিলাম, এখানে আইপি অ্যাড্রেসটা দেখে এখানে আমি সরাসরি বসিয়ে দিতে পারছি। নিউ ট্যাব অন করলে অসুবিধা কি হয়, একবার এখানে যাও আবার এখানে যাও, এটা করা লাগে। আগে এটা এভাবে করা যেত না, টার্মিনেটর নামে আলাদা অ্যাপস ইউজ করতে হতো, মানে আলাদা টুলস ব্যবহার করতে হতো। যাই হোক, সেটা আলোচনা না। তো যেটা হয়, আমি সিম্পলি আমার আইপি অ্যাড্রেসটা এখানে স্ক্যান দিই, হয়তো খুব বেশি তথ্য পাবো না। তবে এই নাম ফর লিনাক্সটা কি করতে পারে, এই এনুমেরেশন রিলেটেড অনেক কাজ সে অটোমেটিকলি আমাকে করে দিতে পারে। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো হতে পারে আমি ম্যানুয়ালি খুঁজতে গিয়ে পাইনি, সেটা সে নিজে আমাকে এরকম খুঁজে দেখাতে পারে। ঠিক আছে, এই একটা টুলস। আর এনুমেরেশনের জন্য, এবং শুধু এনুমেরেশন না, হ্যাকিং এর জন্য, হ্যাকিং এর প্রতিটা স্টেপের আমাদের এই একটা টুলস আছে, সেটা নাম হচ্ছে মেটাস্প্লয়েট। এটা খুবই আমাদের কাজে লাগবে। মিস্টেক আমি দেখো, আমি এটা ক্লিয়ার করে দিই। যেটা করব এমএসএফ কনসোল, এটা দিকে আমি মেটাস্প্লয়েটটা রান করব। একজন মেসেঞ্জার গ্রুপে একটু কনফিউজড হয়ে কোশ্চেন করেছিলেন যে এখানে আমার একরকম ছবি শো করে রানিং এর সময়, তার কেন অন্য ছবি শো করে। আসলে এটা মেটাস্প্লয়েটেরই ফাংশনালিটি এরকম যে আপনি যখন রান করবেন তখন আপনাকে বিভিন্ন রকম ডিজাইন দিয়ে প্রথমে একটা ওয়েলকাম মেসেজ দেখাবে। হ্যাঁ, এটা মেটাস্প্লয়েটেই তৈরি করা। আর এটাকে ছোটখাটো কোনো টুলস মনে করবেন না, এটা রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা 1.5 লক্ষ লাইনের উপরে এটাতে কোড আছে। ঠিক আছে, আমরা তো সিম্পল প্রোগ্রামিং যারা করেছি তারাও 100 লাইনের উপরে করেছে কিনা খুব সন্দেহ আছে। যারা বড় ওয়েব ডেভেলপমেন্ট করেছে সেখানেও 1 লক্ষ লাইন তো কল্পনাই করা যায় না। 1000 লাইন 2000 লাইন বা তার একটু কম বেশি হয়ে থাকে প্রোগ্রামিং। তো এটা বিশাল বড় একটা সফটওয়্যার এই মেটাস্প্লয়েটটা। এটাতে কি হয়, এটার ফাংশনালিটি আমরা যেগুলো ইউজ করতে পারি, এনাম ফর লিনাক্স যেটা বললাম ওটা মেবি কোনো একটা কারণে আমার এই জায়গায় স্প্লিটটা নষ্ট হওয়ার কারণে আসছিল না, তো আমি ওটা আবার রান দিয়ে দিই। হ্যাঁ, সেটা বেটার হয়। আমি যদি কিছু ইনফরমেশন দেখাতে পারি আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এটা দিয়েছি, এটা রান হতে থাকুক, আমি ততক্ষণ মেটাস্প্লয়েটে যাই। মেটাস্প্লয়েটে আমি কি করতে পারি,
আমি চাইলে যে কোনো জিনিস এখানে সার্চ দিতে পারি। আমি কোনো একটা সার্ভিস নিয়ে সার্চ দিতে চাচ্ছি, আমি উইন্ডোজ রিলেটেড একটা সার্চ দিতে চাচ্ছি, আমি সেটা শুধু যদি লিখে সার্চ দিই, সিম্পলি দেখুন 1900 রেজাল্ট আমার এখানে শো করছে। আমি উইন্ডোজে এক্সপ্লয়েট করতে চাই না তথ্য নিতে চাই, হ্যাঁ, এরকম হিউজ পরিমাণ কালেকশন আমার এখানে শো করে। এটা প্রথম ফাংশনালিটি আমার মেটাস্প্লয়েটের। এরপরে আরেকটা আছে, আমি যদি আমি বেসিক ইউজেসটা দেখাচ্ছি। আমরা এনুমেরেশনের জন্য প্রত্যেকবার আলাদা আলাদা একবার অ্যাপ্লাই করে আমরা দেখবো, ঠিক আছে? বেসিক ইউজেসটা বলি। আমি মনে করুন এই 1900 লাস্টেরটাই আমি ব্যবহার করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি এটা কি কমান্ড দিব, ইউজ লিখে আমি চাইলে এই পুরো নামটা কপি করে আনতে পারি, আবার এই নাম্বার যেটা আছে ওটা দিতে পারি। আমার কাছে এটাই বেটার অপশন মনে হয়, কারণ তাতে কি আমার পুরোটা কপি করে এখানে পেস্ট করা লাগছে না, আমি জাস্ট নাম্বারটা মেনশন করলে এটা চলে আসছে। আমি দিলাম, দেখুন এটা লোড হচ্ছে, হ্যাঁ, আমার এইটা লোড হয়ে গেল। এখানে অটোমেটিক্যালি এখানে এই যে বাফার ওভারফ্লো নামের একটা ভুলনারেবিলিটি, এখানে সব প্রোগ্রামিং করাই আছে, আমি জাস্ট এটা ইউজ করব। হ্যাঁ, এটা হচ্ছে এক্সপ্লয়েটের জন্য, মানে সিস্টেম হ্যাকিং এর সময় আমি কোথাও অ্যাক্সেস নিতে চাচ্ছি সেটার একটা কোড। আমি সিস্টেম হ্যাকিং এ আমরা আরো এটা দেখব। তো আমি চাচ্ছি এখন এটা ব্যবহারের জন্য নেক্সট যেটা কমান্ড, আমি মডিউল, এটাকে বলা হয় কি মডিউল, আমি একটা সেকশন ব্যবহার করছি, আমি এখানে শো অপশনস দিতে পারি। তাহলে কি করবে, এটাতে আমার কি কি জিনিস লাগবে সেটা সেটিংস দেখাবে। এখানে যে জিনিসটা আমার বোঝা প্রয়োজন সেটা হচ্ছে এল হোস্ট, এল পোর্ট, আর আরেকটা হচ্ছে আর হোস্ট, আর পোর্ট। হ্যাঁ, এটাতে এই মডিউলে আর হোস্ট আর পোর্ট লেখাটা নাই। কিছু কিছু মডিউলে আর হোস্ট লেখা থাকবে, এল হোস্ট লেখা থাকবে না। জিনিসটার মানে কি, এল মানে হচ্ছে লোকাল, হোস্ট মানে আপনার কম্পিউটারটা, এল হোস্টে আপনার চাচ্ছে আপনার লোকাল কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা, আর এল পোর্ট মানে আপনার লোকাল কম্পিউটারের পোর্ট নাম্বারটা। কেন প্রয়োজন, ওই যে আমি একটা কম্পিউটার হ্যাক করব, এখন মনে করুন আমি নেদারল্যান্ডের একটা কম্পিউটার হ্যাক করব, ওটা কোন আইপি অ্যাড্রেসে কানেক্ট হবে, আপনার লোকাল এই যে কম্পিউটার সে আইপি অ্যাড্রেসে কানেক্ট হবে, কোন পোর্ট দিয়ে কানেক্ট হবে সেটা আপনার এখানে খালি মেনশন করে দিতে হবে। দিয়ে আমি যদি এখানে জাস্ট রান দিই, এটা আমার অটোমেটিক্যালি মেটাস্প্লয়েট থেকে আমার আইপি অ্যাড্রেসটা মানে ডিটেক্ট করে এখানে অটো সিলেক্ট হয়ে গেছে। আর হোস্ট কোনটা, আর হোস্ট যেখানে লেখা দেখবেন সেটা হচ্ছে রিমোট হোস্ট, আপনি টার্গেট যেটাতে আপনি অ্যাটাক দিতে চাচ্ছেন সেটার আইপি অ্যাড্রেস, আর টার্গেট কোন পোর্টে অ্যাটাক দিতে যাচ্ছেন সেটার আইপি পোর্ট নাম্বার, সেটা উল্লেখ করে এখানে জাস্ট আপনি রান লিখলেই কি হবে, আপনার এটা কাজ করা শুরু করে দিবে। আপনি এটা দিয়ে হ্যাক যেমন করতে পারেন, তথ্য খোঁজার কাজও করতে পারেন। এটা হচ্ছে কি একদম বেসিক দুইটা কাজ। আমি এনাম ফর লিনাক্স যেটা দিয়েছিলাম, দেখুন এখানে খুব সুন্দর করে সেকশন করে করে আমার ইনফরমেশন গুলো খুঁজে দেখায়। এই যে এনবিটি স্ট্যাট আমার এখানে কিছুই রানিং নাই, আমার কালি রিল্যাক্সে এগুলো কোনো সার্ভিসই নাই। হ্যাঁ মামুন ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যালো জি স্যার, এখানে স্যার অ্যানোনিমাইজের দরকার নেই। আমি যে একটা কম্পিউটার হ্যাক করতে চাইছি, ওরা কি আমাকে ট্রেস করবে না আমার এই লোকাল আইপিটা ইউজ করলে? না, আমরা তো ইথিক্যাল হ্যাকিং এ যাচ্ছি। ইথিক্যাল হ্যাকিং এ আমার হচ্ছে গিয়ে আমি লিগ্যালি আমার যে টার্গেট তাদেরকে জানিয়েই আমি তাদের সিকিউরিটি টেস্ট করতে যাচ্ছি। এখানে আমার আলাদা করে অ্যানোনিমিটির কোনো প্রয়োজন নেই, অধিকাংশ ক্ষেত্রেই প্রয়োজন পড়ে না। যারা হচ্ছে ব্ল্যাক হ্যাট টাইপের কাজগুলো করে না, মনে করেন আপনি বাস্তবিক ক্ষতি করার উদ্দেশ্যে হ্যাক করতে যাচ্ছেন, তখন আপনি অ্যানোনিমিটির কনসেপ্ট ব্যবহার করবেন। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, এখানে যে কমান্ড গুলো ইউজ করতেছেন এগুলো কিভাবে ডকুমেন্টেশন থেকে মানে নেওয়া লাগবে মেটাস্প্লয়েটে? ডকুমেন্টেশন না, চিট শিট পাবেন, আর একদমই বেসিক কমান্ড। এগুলো কিভাবে তাহলে গুগলে সার্চ দিতে হবে যে মেটাস্প্লয়েট কমান্ড চিট শিট বা এরকম কিছু হ্যাঁ, লিখে? ওটা দিলেই আপনি চলে আসবে। ওই স্যান্সের আমি আপনাদের গুগল হ্যাকিং এর একটা দিয়েছিলাম চিট শিট, ওদেরই এই মেটাস্প্লয়েটের একটা পাবেন। ঠিক আছে ভাই, ওই পাসওয়ার্ডের অ্যাটাকের কথা বললেন, ওই ইউজার নেম ফার্স্ট নেম আর লাস্ট নেম, এই দুটার ভিতরে যদি আমার কোনো মানে মিল না থাকে, মানে একটা মিল আছে আর একটা নাই, তাহলে কি ওই পাসওয়ার্ড অ্যাটাক দেওয়া যাবে? দেওয়া যাবে। আমি টুলস দেখাবো আপনাদের সিস্টেম হ্যাকিং এর সময়, তখন দেখাবো। ওকে ভাইয়া একই কমান্ড দিয়ে আমি রান দিলে দেখা যায় যে আমারটা অন্য জিনিস শো করে। হ্যাঁ,
আপনি কোনটার কথা বললেন? ওই লিনাক্সে যে কমান্ড লিখতেছেন ওই কমান্ড গুলো। এই মেটাস্প্লয়েটে যেটা আমি করেছি একদম হুবহু এরকম করেছেন এটা বলতেছেন? না, আমারটা আর একরকম আসে, ওটা এটা আইএসও ফাইল। না, আলাদা আসার কথা আমাদের না। আপনি মানে জাস্ট কমান্ড গুলো বুঝে যান। আপনি রান করার সময় বুঝে রান করবেন যে এই রান কমান্ড দিলে কি হবে, আর এই যে এখানে এটা দিতে বললাম এটা কি জিনিস, এতটুকু বুঝে যান। হ্যাঁ, অ্যাপ্লাই করা পরের টেনশন, ঠিক আছে? আর আপাতত শুধু এতটুকু বুঝেন আমি মানে জিনিসটা কি বলতেছি, ঠিক আছে? তো এটা গেল আমাদের বেসিক দুইটা টুলস এর কাজ। তো আপনি যদি কখনো নেটওয়ার্ক সিকিউরিটি টেস্ট করতে চান তো বেটার হয় আগে তো আপনি পোর্ট স্ক্যান দিয়ে একটা খুঁজে পেলেন যে কি কি পোর্ট ওখানে রানিং আছে। আপনি এরপরে জাস্ট এই এনাম ফর লিনাক্স যেটা আছে আপনি এটা একটা রান দিয়ে বসে থাকতে পারেন। সে অটোমেটিক্যালি আপনার ওই নেটওয়ার্কের ওই আইপি অ্যাড্রেস যেটা আছে তো ওটার ইনফরমেশন যেগুলো অ্যাভেলেবল আছে বেশ কতগুলো সে একাই কালেক্ট করে দেখাবে আমাদেরকে, ঠিক আছে? মানে এটা অটোমেটিক একটা প্রসেস করার একটা সিস্টেম। তো এখন আমাদের মূল স্পেসিফিক ভাবে এনুমেরেশন করার টেকনিকে আমরা আলোচনা যাই। প্রথম যেটা নেট বায়োস এনুমেরেশন। নেট বায়োস জিনিসটা কি? নেট বায়োস হচ্ছে গিয়ে আমাদের একটা এপিআই মতো, এটা কোনো প্রোটোকল না। হ্যাঁ, এই এপিআই জিনিসটা কি? মনে করুন আমি একটা ছবি এঁকে যদি একটু বোঝাই আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন একটা ওয়েবসাইট আছে। এখন একটা ওয়েবসাইটের বিভিন্ন সেকশন থাকে। একটা ওয়েবসাইটের মনে করুন হেডার একটা অংশ থাকে, কারণ আমি একটা হেডার অংশ থাকে, এটা মনে করুন নিউজ পেপার যেটা হয় বড় একটা ছবি থাকে। আবার এই সেকশনটাতে কি অনেক লেখা থাকে, নিচে আর একটা ফুটার মতো অংশ থাকে। এখন আপনি তো হিউম্যান, আপনি চোখের দেখায় একটা ওয়েবসাইট আপনি পড়তে পারতেছেন বা একটা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন, কিন্তু একটা কম্পিউটার ও এই জায়গাটা কিভাবে বুঝবে যে এই জায়গায় এরকম এরকম লেখা আছে? এটা তার পক্ষে বোঝার ওয়েটা কি? তো মানে আমি এপিআই জিনিসটা কি সেটা বোঝাচ্ছি। তো এরকম কেসের ক্ষেত্রে বা কম্পিউটার এরকম গ্রাফিক্যাল না করে জাস্ট আমার খালি ইনফরমেশনটা দরকার, আমার তো পুরো নিউজ পেপার পাওয়া দরকার নেই। সে এখানে একটা ইনফরমেশন দিয়ে রেখেছে যে মনে করুন $2 মিলিয়ন এতটুকু লেখা আছে, ঠিক আছে? আমার শুধু ওই ইনফরমেশন খুব দরকার। তো যারা ওয়েব ডেভেলপমেন্ট করে তারা এখানে ওই ফাংশনালিটি জেএসওন ফরম্যাটে আপনার বা এপিআইটা ওইভাবে তৈরি করেই রাখে। তাতে কি হচ্ছে, আমার এখানে একটা প্রোগ্রাম মনে করুন এখানে রান করবে। এই প্রোগ্রামটা কি করে, ওর এই ফাইলে গিয়ে একটা রিকোয়েস্ট পাঠায়। ওটা প্রোগ্রামটা গিয়ে ওই হেডার পড়ার দরকার নাই, ছবি দেখার দরকার নাই, তার ফুটারে কি আছে, ওয়ার্ডপ্রেস আছে না কি আছে সেগুলো দেখার কিছু প্রয়োজন পড়ে না। ও জাস্ট গিয়ে ওর যে ফাইল যেটা আছে টেক্সট ফাইল মতো বা জেএসওন ফাইল মতো তৈরি করে ওখানে একটা রিকোয়েস্ট পাঠায় যে আমার খালি ইনফরমেশনটা দরকার, যে এই 2 মিলিয়ন লেখাটা ছিল ওই ইনফরমেশনটা দরকার, আমার ওইটা দাও। ও কি করে ওই রেসপন্সটা পাঠিয়ে দেয়। এটা কি হচ্ছে, একটা অ্যাপ্লিকেশন মানে প্রোগ্রামিং একটা ইন্টারফেস তৈরি হচ্ছে। এটা কি সংক্ষেপে বলা হচ্ছে এপিআই। যে আমার কমপ্লিট জিনিসটা অ্যাক্সেসের দরকার নেই, আমার যতটুকু ইনফরমেশন দরকার সেইটা আমি স্পেসিফিক ভাবে নিয়ে আসবো, কম্পিউটার প্রোগ্রাম দিয়ে এটা ক্যাপচার করে নিয়ে আসবো। কারণ হয় কি, মনে করুন আপনি মনে করুন বাংলাদেশের সব যতগুলো ওয়েবসাইটে ইথিক্যাল হ্যাকিং নিয়ে কোর্স করা সব খুঁজতে চাচ্ছেন একটা পাইথন প্রোগ্রামিং করে। হ্যাঁ, আপনি যদি ম্যানুয়ালি খুঁজতে যান আপনার মনে করুন গুগলে 1000টা পেজ শো করছে, আপনি গুগলে সার্চ দিলে ম্যানুয়ালি যদি 1000টা পেজ একটা একটা করে ক্লিক করতে দেন 1 মিনিট করেও যদি সময় লাগে আপনার 1000 মিনিট সময় লেগে যাবে, হিউজ একটা কাজ। আপনি এই কাজটা অটোমেট করতে পারেন আপনার পাইথন প্রোগ্রামিং দিয়ে বা অন্য কোনো জাভা স্ক্রিপ্ট দিয়ে ওটা করতে পারেন। তো আপনি মনে করুন পাইথন দিয়ে একটা প্রোগ্রামিং লিখছেন, সে কি করবে এরকম গিয়ে গুগলের সার্চ যেগুলো থাকে ওখানেও এরকম এপিআই ইন্টারফেস দেওয়া আছে, এপিআই তৈরি করা থাকে বা জেএসওন তথ্য ফরম্যাটে যে তথ্যগুলো থাকে সেখান থেকে মনে করুন ওই কোন কোন ওয়েবসাইটে ইথিক্যাল হ্যাকিং কোর্স করাচ্ছে ওই লিঙ্কটা সে নিয়ে আসবে, আর ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে আসবে, আর কত করে ফি নিচ্ছে এই তথ্যটা নিয়ে আসবে আমার পাইথন প্রোগ্রামিং অটোমেটিক্যালি। আপনি কি করতে পারেন, যারা প্রোগ্রামিং করেছেন তারা বুঝবেন বা তাদের এই আইডিয়াটা আছে যে আপনার সিএসভি ফাইল আকারে বা টেক্সট ফাইল আকারে আপনার তথ্যটা সে অটোমেটিক্যালি করে দিবে, মানে উইদিন 2 থেকে 3 মিনিটের ভিতরে। আপনার যে কাজ করতে 1000 মিনিট সময় লাগতো আপনি পাইথন একটা প্রোগ্রামিং দিয়ে সেটা 2-3 মিনিটে করে ফেলতে পারতেছেন। এটা হচ্ছে এপিআই এর মূল কনসেপ্ট, ঠিক আছে? এপিআই জিনিসটা বুঝতে পারলেন কিনা এটা দেখুন। তো নেট বায়োস যেটা, নেট বায়োস জিনিসটাও এরকম একটা এপিআই, এটা কোনো এরকম গ্রাফিক্যাল কোনো টুলস বা এরকম না। সেটার কাজটা কি, এই যে নেটওয়ার্কে আমরা যে
ফাইলগুলো আদান প্রদান করি, হ্যাঁ, সেই বেসিক ইনপুট আউটপুটের কাজটা করে আমাদের নেটওয়ার্ক। এটা উইন্ডোজ থেকে তৈরি করা হয়, হ্যাঁ, উইন্ডোজের সার্ভারে বা উইন্ডোজ কম্পিউটারে এই ফাংশনালিটিটা দেখা যায় নেটওয়ার্ক, যে আমার উইন্ডোজে মানে মনে করুন একটা লোকাল নেটওয়ার্ক তৈরি করছি বা একটা এরকম মনে করুন মোটামুটি একটা বড় নেটওয়ার্ক তৈরি করেছি, প্রাইভেট হোক পাবলিক হোক, সেই নেটওয়ার্কে কিভাবে আমি ইনপুট আউটপুট নিতে পারি। এক কম্পিউটার থেকে আমাকে কোনো একটা কমান্ড দিল, হ্যাঁ, আমার বসের কম্পিউটার থেকে ক্লায়েন্টের কম্পিউটারে কোনো একটা কমান্ড সেন্ড করলো, সেটা কি করতে পারে, এপিআই দিয়ে যেতে পারে। নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে এটা। ল্যান, যেটা ল্যান মানে কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই লোকাল এরিয়া নেটওয়ার্কের যে রিসোর্স গুলো থাকে, আমি একটা এক্সাম্পল বললাম মাত্রই, যে আপনার কম্পিউটারে মনে করুন মুভি আছে, আপনার লোকাল নেটওয়ার্কে আপনার ফ্রেন্ডের কম্পিউটারে গান আছে, আপনি চাচ্ছেন কি আপনার ফ্রেন্ডের কম্পিউটার থেকে সবগুলো গান ডাউনলোড না করেও শুধু তার কম্পিউটার থেকে একটা একটা করে আপনি শুনতে চাচ্ছেন বা খুঁজে দেখতে চাচ্ছেন কি কি গান আছে, ওটা কি একটা ওই ফাইল শেয়ারিং সিস্টেম মতো তৈরি করে দেয়। ঠিক আছে, নেটওয়ার্ক শুধু ফাইল শেয়ারিং না, আরো বিভিন্ন কাজেও ব্যবহার করা যেতে পারে। উইন্ডোজের ক্ষেত্রে ফাইল এবং প্রিন্টার শেয়ারিং এর ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করা হয়, নেট বায়োস জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে। তো বুঝতেই পারছেন যে আমি যদি ফাইল শেয়ার একটা অপশন পাই, যে আমি কোনো ফাইল শেয়ার করতে পারছি একটা নেটওয়ার্কের সাথে, সিম্পলি আমি আপনাদের ম্যালওয়্যার ক্লাসে একটা পেলোড তৈরি করে দেখাইলাম না। পেলোডে কি করছি, আমি কোনো নাম টামও চেঞ্জ করিনি, কিচ্ছু করিনি, আমার উইন্ডোজ ডিফেন্ডার থেকেও কিন্তু ওটা ডিটেক্ট করে নাই। আমি জাস্ট ওটা ডাবল ক্লিক করে এক্সিকিউট করছি, এটাই এক্সি ফাইল, সাথে সাথে আমার কালি রাখছে কিন্তু একটা অ্যাক্সেস চলে আসছে। তো আমি যেটা সেন্ড করেছিলাম ওটা কি একটা ফাইল। তো আপনি সিম্পলি চিন্তা করুন, আপনি নেট বায়োসে এনুমেরেট করলেন, টুলস ব্যবহার করে একটা এনুমেরেট করে তথ্য পেলেন যে নেট বায়োস রান আছে, সেখানে ফাইল টাইল হয়তো শেয়ার করা যাচ্ছে, যদি যায় আপনি একটা ম্যালওয়্যার পাঠাই দেন, হয়ে গেল হ্যাক। সে ম্যালওয়্যারটা এক্সিকিউট করলো, বা ম্যালওয়্যার এক্সিকিউট করারও দরকার নাই, কিছু কিছু ম্যালওয়্যার আছে সে খালি কম্পিউটারে প্রবেশ করলেই হয়, একাই বাকি কাজ করতে পারে। সিম্পল একটা টেকনিক বলতেছি। ইথিক্যাল হ্যাকিং এ এটাও একটা বিষয় যে আপনার সব ক্লায়েন্ট কিন্তু বলবে না যে অ্যাকচুয়ালি হ্যাক করেই আমাকে দেখাও, ঠিক আছে, কেউ কেউ বলবে যে তুমি জাস্ট আমার এতটুকু বলো যে হ্যাক করা পসিবল কিনা। হ্যাঁ, কেউ কেউ প্রমাণ চাবে, যদি প্রমাণ চায় তখন আপনি মনে করুন এই টেকনিক গুলো ব্যবহার করে অ্যাকচুয়াল হ্যাক করে সেই স্ক্রিনশট সহ আপনাকে রিপোর্ট দিতে হবে। আর যদি আপনারা কেউ বলে যে না, শুধু হ্যাক করার টেকনিক গুলো মানে কোন কোনগুলো পসিবল সেই একটা আইডিয়া দাও, তখন আপনি কি করতে পারেন, এই এনুমেরেশনের যে তথ্যগুলো পাচ্ছেন সেটা দিয়ে একটা রিপোর্ট করতে পারেন যে হ্যাঁ আমি তোমার এরকম একটা ফাইল শেয়ারিং এর অপশন ওপেন পেয়েছিলাম, যে কেউ চাইলে তোমার নেটওয়ার্কে ফাইল সেন্ড করতে পারে কম্পিউটারে, তখন আপনি অতটুক রিপোর্ট করতে পারেন। তো একটু ডিফিকাল্ট লাগছে হয়তো আপনাদের আলোচনাগুলো। তো যেটা হয় নেট বায়োসের ক্ষেত্রে, নেট বায়োস ইউডিপি এবং টিসিপি দুইটা প্রোটোকলে কিন্তু ব্যবহার করে থাকে, ঠিক আছে। আর সাধারণত এটা পোর্ট 139 37 38 39। ম্যালওয়্যারের বিষয়টা আরেকবার ক্লিয়ার করবেন? এটা যে ম্যালওয়্যারই হতে হবে তা না, আমি ফর এক্সাম্পল বলছি যে আপনি কোনো একটা ম্যালওয়্যার সেন্ড করে দিলেন ফাইল শেয়ারিং সার্ভিসটা পেয়ে, তাই না। শেয়ার ইট আপনারা ব্যবহার করেছেন অনেকে, সে শেয়ার ইটে বা ব্লুটুথ দিয়েই চিন্তা করুন, ব্লুটুথ দিয়ে যদি আমি এক মোবাইল থেকে আরেক মোবাইলে ফ্রেন্ড বলে যে আমার ওই গানটা পাঠাও, ওই গেমসটা পাঠাও, আমি না পাঠিয়ে একটা ম্যালওয়্যার সেন্ড করে দিলাম, তার মোবাইলটা ক্ষতিগ্রস্ত হবে না শেয়ার ইটে বা ব্লুটুথে। ওইরকম সেম কনসেপ্টে আপনি চিন্তা করুন, উইন্ডোজে একটা লোকাল নেটওয়ার্কে আপনি এরকম একটা ফাইল যদি সেন্ড করে দিতে পারেন, অবশ্যই তার কম্পিউটারটা ক্ষতিগ্রস্ত হবে। আমি শুধু ওই কনসেপ্টটা বুঝিয়েছি, ঠিক আছে। তো কি হচ্ছে, আচ্ছা আপনি বলছিলেন আমাদেরকে ম্যালওয়্যার তৈরি করা শিখাবে। ম্যালওয়্যারের কনসেপ্ট আমি তো দেখিয়েছি, তৈরি করাটাও তো দেখালাম। তো আমি একটু লেট করে আচ্ছা, তো যেখানে ছিলাম যে আমি এখানে চাইলে পোর্ট কোন কোনগুলো এটা ব্যবহার করে থাকে, কমন পোর্ট, এটা একটু জেনে রাখাটা ভালো, তাতে সুবিধা হয় কি, তখন আমি হ্যাঁ ভাইয়া এপিআইটা কি স্ক্র্যাপিং এর মতো? অনেকটা, মানে এপিআই এর রেলিভেন্সি আছে স্ক্র্যাপিং এর মতোই, মানে স্ক্র্যাপিং তো একটা প্রোগ্রামিং এর মতো, ডাটাকে সেটা নিয়ে আনতে পারে। কিন্তু স্ক্র্যাপিংটাও অনেক সময় মনে করুন এতটা নিখুঁত হয় না এপিআই দিয়ে যে কাজটা করা যায়।
এটা কি নিজস্ব প্রোগ্রামিং করতে হয় স্ক্র্যাপিং এর মতো, না এপিআই হ্যাঁ, অটোমেটিক না, কাজ করে? নিজস্ব প্রোগ্রাম করতে হয়। যেমন নেটবায়াস যেটা, এটা নিজে থেকে এরকম প্রোগ্রাম তৈরি করে দেয়াই আছে। উইন্ডোজে আপনি খালি সফটওয়্যারটা মানে ড্র্যাগ এন্ড ড্রপ বা ক্লিক করলেই এটা সেট আপ হয়ে যাবে, ব্যাক এন্ডে করা আছে এপিআই দিয়ে। আর যারা নিজেরা মানে কোনো নতুন সার্ভিস তৈরি করতে চায় তারা সাধারণত এপিআইটা নিজে থেকে প্রোগ্রামিং করে থাকে। আমাদের অত ডিপে যাওয়ার দরকার নেই, কিন্তু এটা একটা এপিআই সার্ভিস, এতটুকু বুঝতে পারলেই হচ্ছে। ঠিক আছে। তো এই এটার মাধ্যমে কি হয় আমি বলেছিলাম যে এটার কাজই হচ্ছে গিয়ে আমাদের ফাইল এবং প্রিন্টার নিয়ে। আমি কোনো প্রিন্টারের তথ্য, প্রিন্টার দিয়েও কিন্তু হ্যাক করা যায়। ঠিক আছে, প্রিন্টারের ইনফরমেশন নিয়েও। এবং যেটা বলছিলাম যে ফাইল শেয়ারিং সার্ভিস, আমি যদি কারো কম্পিউটার এরকম রিড এবং রাইট করতে পারি রিমোট মেশিনে, তখন সুবিধা কি আমি ওখানে কোনো একটা ফাইল তৈরি করে রেখে আসলাম, ডস অ্যাটাক দেওয়া সম্ভব হয়, তাদের পাসওয়ার্ড তথ্য পাওয়া যায়। তো এই জিনিসগুলো এখন কিভাবে করব? প্রথম যে টুলসটা, এটা আমাদের উইন্ডোজ বেসড। ঠিক আছে, এই প্রথম দুইটা টুল এনবিটি স্ট্যাট আর নেটভিউ, এটা রান করতে হলে আপনারা যেটা করতে পারেন, আপনাদের উইন্ডোজ যেটা আছে সেটার এই যে সার্চ সেটিংসটা, এখানে গিয়ে জাস্ট সার্চ দিবেন সিএমডি, বা পাওয়ার শেল দিয়েও করতে পারেন যদি কারো আপনাদের পাওয়ার শেলের অভিজ্ঞতা থাকে। আমি সিএমডিতে যাব, গিয়ে এরপরে জাস্ট আমি কোন একটা আইপি অ্যাড্রেস স্ক্যান দিতে চাচ্ছি, এটা মানে উইন্ডোজ ব্যবহার করে অন্য কোনো উইন্ডোজ বা আপনার লোকাল নেটওয়ার্কের থাকা কোনো উইন্ডোজ সার্ভারে আপনি স্ক্যান করতে পারেন। সেই টেকনিক দেখাচ্ছি, কিভাবে লিনাক্স ব্যবহার করে করতে হয় সেটা এর পরেই আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। তো প্রথম যেটা কমান্ড বা টেকনিক, সেটা আপনার আগে আইপি অ্যাড্রেসটা জেনে নিতে হবে। আমি আমার লোকাল মিস্টেক আইপি কনফিগ হবে এখানে, লোকাল আইপি অ্যাড্রেসটা জেনে নিই। আমার লোকাল আইপি অ্যাড্রেস 106, আমি সেটাকেই আমি স্ক্যান দিব এনবিটি স্ট্যাট বড় হাতের এ, এরপরে আমি আমার আইপিটা লিখে দিব 192। আমি আমারটা লিখছি, যদি আপনার টার্গেট অন্যটা হয়ে থাকে, আপনি তার লোকাল নেটওয়ার্কে ওই পোর্ট স্ক্যানিং করে আপনি দেখলেন বা এআরপি স্ক্যান দিয়ে দেখলেন যে এখানে আরো কিছু আইপি অ্যাড্রেস অ্যাভেলেবল আছে, আপনি সেইটা টার্গেট করে দিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে এই টুলসটা কিভাবে কাজ করে বা দেখানোর জন্য আমি আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস দিয়েই কি হারে স্ক্যানটা দিচ্ছি। ঠিক আছে, শুধু জাস্ট বোঝানোর জন্য যেটা কিভাবে রান করতে হয়। আমি জাস্ট এটা দিলাম, দেওয়ার পরে দেখি যে আমার কোনো নেটওয়ার্ক শেয়ার এখানে অ্যাভেলেবল আছে কিনা। দেখুন সেটা স্ক্যান করছে, আমার কোনো ব্লুটুথ নেটওয়ার্ক কানেকশন নাই। ভার্চুয়াল বক্সের যে একটা হোস্ট অনলি নেটওয়ার্ক আছে সেটার একটা ইনফরমেশন এখানে দেখাচ্ছে। আমার ওয়াইফাই এর একটা কানেকশন এখানে অ্যাভেলেবল আছে, সেই তথ্যটা দেখাচ্ছে। মানে কোনো একটা উইন্ডো লোকাল নেটওয়ার্কে থাকা কোনো উইন্ডোজের, আপনার উইন্ডোজ থেকে সেই উইন্ডোজে যদি এই এনবিটি স্ট্যাট উইন্ডোজে বাই ডিফল্টই থাকে, স্ক্যান দিলে আপনার তথ্যগুলো আসবে। ঠিক আছে, তো তথ্য আসতে আসতে আমি আবার একটু আমাদের স্লাইডে ফেরত আসি, কারণ আমি একটা স্ক্রিনশট এখানে রেখেছি যে এইরকম এনবিটি স্ট্যাট দিয়ে কখনো কখনো ভালো আপনি মনে করুন একটা তথ্য পেয়ে যেতে পারে। কেমন, তার একটা স্ক্রিনশট আমি এখানে রেখেছি, কারণ সব মানে এক্সাম্পল বা সব সার্ভার তো আমার এক কম্পিউটারে সেট আপ দেওয়া পসিবল না, তাই না? আমি এই কম্পিউটারে একই সাথে কালি সেট আপ দিয়ে সার্ভার সেট আপ দিয়ে, এটা ইম্পসিবল একটা জিনিস। যার কারণে আমি করেছি কি, যে বিভিন্ন রিয়েল লাইফের এরকম স্ক্যানের আউটপুট যেটা এসেছিল টুলসের, সেটার স্ক্রিনশট আমি এখানে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই যে জিনিসটা দেখাচ্ছে কেমন হিজিবিজি লেখা, কি সব লেখা, কিভাবে বুঝবো? তো এনবিটি স্ট্যাটে যেটা হয়, এটা আইপি অ্যাড্রেস দিয়ে যেমন কাজ করে থাকে, আমরা এনম্যাপের এই একটা ফাংশনালিটি আমরা জেনে দেখেছি যে ওখানে আইপি অ্যাড্রেসে যেমন স্ক্যান দেওয়া যায়, ওই কম্পিউটারের নাম ধরেও কিন্তু এভাবে স্ক্যান দেওয়া যায়। আমি আপনাদের এক্সাম্পল দেখেছি আইপি অ্যাড্রেস দিয়ে, আর এখানে এক্সাম্পল দেয়া কম্পিউটারের নাম ধরে স্ক্যান দেয়া। ঠিক আছে, এখানে দেখুন কম্পিউটারের নেম গুলো শো করছে, টাইপ শো করছে, স্ট্যাটাস শো করছে, পাশে এই যে কতগুলো সংখ্যা লেখা, এগুলার মানে কি, বা এই যে এনুমেরেট করলাম, এই তথ্যটা আমার কি কাজে লাগবে, সেটার জন্য আমি পরের স্ক্রিনশটে একটা রেখেছি যে এই যে সাফিক্স যেগুলো আছে, এই যে দেখুন পরে 00 লেখা, 20 লেখা, 1E লেখা, এগুলোর মিনিং কি? 00 মানে হচ্ছে কম্পিউটারের নেম। ঠিক আছে, আর আরেকটা কি দেখলাম 20 মানে কি,
সেটাও কম্পিউটার নেম রেজিস্টার্ড বাই দ্য সার্ভার সার্ভিস। মানে এটা আপনি যদি এই নেট বায়োস সাফিক্স লিখে গুগলে সার্চ দেন এরকম টেবিল আকারেই আসবে, এটা মুখস্থ রাখার কোনো বিষয় না। তবে যেটা বোঝাতে চাচ্ছি যে ওই প্রতিটা নাম্বারের এক একটা মিনিং থাকে। এটা সার্ভার কম্পিউটার হতে পারে বা কোনো রাউটার হতে পারে। হ্যাঁ, এই যে এই রিলেটেড শব্দ, এই 1D যেটা 1D মানে কি, যদি এখানে সার্চে এই লিস্টে 1D নাই, মাইক্রোসফটের অফিসিয়াল ডকুমেন্টেশন যেটা, ওখানে 1Dর বর্ণনা হয়তো পাবেন। তো কি হচ্ছে, এটা 21 যদি লেখা থাকতো সেটা কি রিমোট অ্যাক্সেস সার্ভিস এখানে রান আছে। রিমোট অ্যাক্সেস মানেই তো মনে করুন আমাদের হ্যাকারদের জন্য খুব ভালো একটা লোভনীয় টার্গেট। কারণ কি, আমি রিমোট যদি অ্যাক্সেস নিতে পারি তো ওটাই তো এক প্রকার হ্যাকিং, তাই না? ওটাও হ্যাকিং এর একটা স্টেপ। তো আমি এরকম একটা সার্ভিস যদি পেয়ে যাই সেটা হ্যাকিং এর চেষ্টা করতে পারি। তো কি হচ্ছে দেখুন, যে সিম্পল একটা স্ক্যান দিয়েই তার নেটওয়ার্ক সম্পর্কে, নেটওয়ার্কে কি কি টাইপের ডিভাইস আছে, কি কি কাজ করতে পারে, এই রিলেটেড ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছি। কি টাইপের এটা গ্রুপ, দেখুন এই যে ওয়ার্ক গ্রুপ, এটার নাম হচ্ছে ওয়ার্ক গ্রুপ দেয় এবং এটা গ্রুপ আকারে কাজ করছে। গ্রুপ জিনিসটা কি মাত্রই আপনাদের বুঝেছি যে একটা দল মতো করে দেয়, একটা নির্দিষ্ট দলের নির্দিষ্ট কাজ থাকবে এরকম করে দেয়। ইউনিক মানে হচ্ছে তার নিজের আলাদা একটা কম্পিউটার হতে পারে, ঠিক আছে? তো নেট বায়োস এনুমেরেশনের এটা আমাদের উইন্ডোজের টেকনিকটা দেখলাম। উইন্ডোজের আমি আমার স্ক্যান রেজাল্টে যদি একটু যাই সিএমডিতে, দেখবেন যে এখন এখানে খুব বেশি তথ্য আমি এন্টারপ্রেস করলাম, তারপরে স্ক্যানটা শেষ হলো, ঠিক আছে? এটা আগেই শেষ হয়েছিল কিন্তু উইন্ডোজে এটা আসেনি। তো লোকাল এরিয়া কানেকশনে আর তেমন কোনো ইনফরমেশন পাইনি, কারণ আমার এখানে উইন্ডোজে কোনো শেয়ার টেয়ার কিছু দেওয়া নেই। হ্যাঁ, এটা আমার নর্মাল হোম কম্পিউটারের উইন্ডোজ, তো এখানে এভাবে শেয়ার থাকবে না, এটাই স্বাভাবিক। যদি এন্টারপ্রাইজ লেভেলের কম্পিউটার হতো সেখানে এরকম শেয়ার রিলেটেড কিছু ইনফরমেশন পাওয়া যেত, ঠিক আছে? আমরা টেকনিকটা বুঝে গেলাম, নেট বায়োস জিনিসটা কি সেটার আইডিয়াটা বুঝলাম। এরপর আমরা দেখব ওই যে বলেছিলাম গত ক্লাসে, এনম্যাপের সবচেয়ে পাওয়ারফুল সেকশনটাই হচ্ছে তার স্ক্রিপ্ট। দেখুন এনম্যাপের একটা স্ক্রিপ্ট অ্যাভেলেবল আছে। আমি যদি শুধু পোর্ট নাম্বারটা, পোর্ট 137, 138, 139, এই তিনটাই কি নেট বায়োসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আমি তার কম্পিউটারে ডাইরেক্ট কিভাবে সার্চ দিতে পারি কোনো একটা আইপি অ্যাড্রেসে, স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট যেটা আছে এনবিটি স্ট্যাট স্ক্রিপ্টটা দিয়ে সার্চ দিলেই কি হবে, তার ইনফরমেশন গুলো নেট বায়োস রিলেটেড ইনফরমেশন গুলো আমার এখানে শো করবে। তো আমরা একটা চেষ্টা করতে পারি, আমাদের শোডান যেটা আছে, শোডান থেকে একটা আইপি খুঁজে আমরা সেটাতে একটা স্ক্যান দিতে পারি। ইনম্যাপ দিয়ে স্ক্যান দিব, যে দেখি তাদের এরকম পাবলিক কোনো আইপি অ্যাড্রেস থেকে আমি কোনো ইনফরমেশন পাই কিনা। shodan.io লোড হচ্ছে। আচ্ছা, আমি জাস্ট এখানে কি লিখব, নেট বায়োস। আমি শোডানে সার্চ দিচ্ছি যে পাবলিকলি এরকম অ্যাভেলেবল কোনো সার্ভার আছে কিনা নেট বায়োস রানিং, তাতে আপনাদের দেখাতে একটু সুবিধা হয় ক্লাসে, এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এখানে কান্ট্রি আকারে যেহেতু দিচ্ছি, আমি অন্য কোনো কান্ট্রিতে দেখি পাই কিনা, তাতে ছিলাম সিঙ্গাপুর দিতে, তাহলে আমাদের ইনফরমেশনটা দ্রুত আসতো। এটা অ্যাভেলেবল না, নেট ব্যাস অ্যাভেলেবল নেই। ওই ব্রাজিলে দিলাম, সিঙ্গাপুর দিলাম, নেট ব্যাস অ্যাভেলেবল। আমি গ্লোবালটাই দিয়ে একটা ট্রাই করি, ঠিক আছে? আমি এখানে সার্চ দিয়েছি নেট ব্যাস, যে আর্জেন্টিনা একটা দেখা যাচ্ছে। যারা ব্রাজিল ফ্যান তারা খুশি হয়ে যাবেন যে আমি আর্জেন্টিনায় হ্যাকিং এর চেষ্টা করছি, ঠিক আছে? তো আমি আমার টার্মিনাল দিয়ে কি করব, এনম্যাপের স্ক্রিপ্টটা রান করব, যে এই যে একটা আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে, আমার শোডান বলছে এখানে নেট বায়োস অ্যাভেলেবল। আমি কি করব, এনম্যাপ দিয়ে চেষ্টা করব ও তাদের ওই নেট বায়োস রিলেটেড আর কোনো ইনফরমেশন আমি পাই কিনা, ঠিক আছে? আমার হচ্ছে সেটা এখানকার টার্গেট। তো আমি আমার এনম্যাপটা আগে সুডো করে নিই, তাহলে আমাদের এখানে কমান্ড রান করতে সুবিধা হয়।
nmap আমার ইউডিপি বলেছিলাম যে এখানে ইউডিপি এবং টিসিপি দুইটাই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পোর্ট আমার 137 আর পোর্ট 138 যেটা ওটা ইউডিপি ব্যবহার করে। তো আপনি যদি ওই দুইটা স্ক্যান দিতে চান, পোর্ট 137 এবং পোর্ট 138, সেক্ষেত্রে আপনাকে ইউটা মেনশন করে দিতে হবে। যারা এনম্যাপ প্র্যাকটিস করেন নাই তারা ইতিমধ্যে মাথা ঘোরানো শুরু করেছে আশা করি। তো এখানে কি হচ্ছে, আমার এটা মেনশন করে দিতে হবে। আর যদি আমি পোর্ট 139 স্ক্যান দিতে চাই, আমি তার পোর্ট 139 স্ক্যান দিব, পোর্ট নাম্বারটা আপনি চাইলে স্পেস দিয়েও লিখতে পারেন বা একই সাথেও লিখতে পারেন, এনম্যাপ অটো ডিটেক্ট করে না, এটা কোনো অসুবিধা না। হ্যাঁ, কেউ একজন হাত তুলেছেন কোশ্চেন করার জন্য। হ্যাঁ, ওই ইউডিপি স্ক্যান এর জন্য তো আমি ইউ দিলাম, আর টিসিপি স্ক্যানের জন্য টি দিব না, এস দিব। কিন্তু যদি আমি পোর্ট 139 স্ক্যান দিতে না চাই তখন টিসিপি মেনশন করার দরকার নেই। ডিফল্ট হিসেবে তো টিসিপি নেয় না। হ্যাঁ, ডিফল্ট হিসেবে টিসিপি। তো আমি যেটা করতে চাচ্ছিলাম যে আমি পোর্ট 137 যে 137 ওটাকে আমি স্ক্যান দিব। ঠিক আছে, ওটার মধ্যে পোর্ট ইউডিপি প্রোটোকল ব্যবহার করছে এখানে। এরপরে কি করব, স্ক্রিপ্ট দিয়ে আমি জাস্ট ওইটার নামটা লিখে দিব, আমি কি স্ক্রিপ্ট এখানে ব্যবহার করতে চাচ্ছি। এখন আপনি ভাবতে পারেন আমি এটা কোথা থেকে পেলাম। আমি এটা গত ক্লাসেই আপনাদের বলেছি যে এটা কিভাবে বের করতে হয়। আমি জাস্ট এখানে সার্চ দেব ইউজার শেয়ার nmap স্ক্রিপ্ট। ঠিক আছে, এটা দিলেই nmap এর যত স্ক্রিপ্ট আছে সবগুলো আমার এখানে শো করবে। কিন্তু আমার সব দরকার নেই, আমার শুধু নেট বায়োস রিলেটেড দরকার। আমি এটা নেট বায়োস যদি লিখে সার্চ দিই, যদি শুধু এটার কি কি আছে, এখানে নেট বায়োস নাম দিয়ে একটা আছে। আমি যদি এনবিটি দিয়ে দিই, এখানে এনবিটি দিয়ে এখানে শো করছে না, এনবি স্ট্যাট, মাই মিস্টেক, এনবি স্ট্যাট। এনবি স্ট্যাট ওটা হচ্ছে গিয়ে নেট বায়োসের তথ্য খোঁজার যে স্ক্রিপ্ট, ওটার নাম হচ্ছে এনবি স্ট্যাট, এনবিটি না, মাই মিস্টেক। তো এটা দিলে আমার এই দুইটা শো করছে, একটা নেট বায়োসের মাস্টার ব্রাউজার নেটওয়ার্ক স্ক্রিপ্ট আর একটা এনবি স্ট্যাট খোঁজা। তো এটা খুবই জনপ্রিয় একটা এনবি স্ট্যাট, যেটা আমি সেটা রান দিব। সেই স্ক্রিপ্টের নামটা এখানে সিলেক্ট করে দিলাম, এরপর আমার আইপি অ্যাড্রেসটা দিব, টার্গেট আইপি অ্যাড্রেস। ঠিক আছে, আমি জাস্ট এটা দিয়ে একটা রান দিই। এটা ভার্বোস করে দিলে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, আমি যেটা বলেছেন যে আমি এখানে যে কোনো জায়গায় আপনি চাইলে হাইফেন ভিটা দিতে পারেন, দিলে প্রতি স্টেপে কি হচ্ছে সেই তথ্যগুলো এখানে শো করবে। আমার এই দেখুন এনএসই নেটওয়ার্ক স্ক্রিপ্টিং ইঞ্জিন সে শুরু করছে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা ওপেন ফিল্টার, মানে কি বলেছিলাম, মানে হলো এখানে তাদের কোনো ফায়ারওয়াল দেয়া আছে নেট বায়োসের। এই যে আমি যে আর্জেন্টিনা যে একটা দিয়েছি, তাদের এখানে কোনো ফায়ারওয়াল থাকার কারণে সোডানে যে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, তো আমার এনম্যাপের যে নর্মাল স্ক্যান দিয়েছি মানে স্ক্রিপ্টিং ইঞ্জিন সেটা ব্লক করে দিয়েছে। তবে যদি ফায়ারওয়াল না থাকতো বা আমাদের এখানে লিগালি অনুমতি দেওয়া থাকতো, তখন ফায়ারওয়াল থেকে বাইপাস করে দিত। ঠিক আছে, অনেক সময় ফায়ারওয়াল থেকে আপনাকে এক্সক্লুড করে দেয় যে আপনি সিকিউরিটি টেস্ট করতে এসেছেন, আপনার ফায়ারওয়াল বাইপাসের দরকার নেই, আপনি জাস্ট আমার নেটওয়ার্কটা টেস্ট করেন। তো ওই রকম কেসে অনেকেই ফায়ারওয়াল থেকে আপনার আইপি অ্যাড্রেসটা আগেই হোয়াইট লিস্ট করে দেয়, তখন আপনি এরকম ব্লকের সম্মুখীন হবেন না। তো সেরকম দিলে কেমন আসতো আমি তার একটা এক্সাম্পল আপনাদের স্লাইডে রেখেছি। এই যে দেখুন nmap স্ক্রিপ্টের যে কখনো কখনো তার শুধু পোর্টের স্টেট আননোন দিয়ে দেখাতে পারে, বা ওই কোনো নাম সার্ভিস সহকারে আমার এখানে শো করতে পারে। ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি নেট বায়োস এনএস এখানে রানিং আছে। এরপর এই নেট বায়োসের তথ্য খোঁজার আরো একটা টেকনিক, সেটা হচ্ছে আমাদের মেটাস্প্লয়েট ব্যবহার করা। মেটাস্প্লয়েটটা বলেছেন যে অনেক রকম ফাংশনালিটি আছে। আমি যদি এটা ব্যবহার করি বা সার্চ দিই, আমরা আমাদের কালি লিনাক্সে আবার যাই, মেটাস্প্লয়েট যেখানে ছিল আমি সেটা রান দিয়ে ফেলি, এমএসএফ কনসোল।
আমি জাস্ট সার্চ দিয়েও খুঁজে বের করতে পারি যে আমি এনবি স্ট্যাট নামের কিছু খুঁজে পাই কিনা, দেখি এই রিলেটেড কিছু আছে কিনা। না, নেই। আমি যদি সার্চ দিই নেট বায়োস লিখে, দেখি যে এই নামে কিছু আছে কিনা। দেখুন আমার নেট বায়োস রিলেটেড বিভিন্ন মডিউল এখানে শো করছে। এই যে দেখুন প্রথমটা হচ্ছে অক্সিলারি স্ক্যানার। স্ক্যানার গুলোর কাজ কি? ওই এনুমেরেশনের কাজ করা, ঠিক আছে। আর এই যে ডস যেটা লেখা, এটার কাজ কি? এটা হচ্ছে ডস অ্যাটাক, যেটা সেই কাজগুলো দিয়ে থাকে। আর আমরা এর আগে যেটা দেখলাম সেখানে কিন্তু এখানে লেখা ছিল এক্সপ্লয়েট, এখানে স্ক্যানার লেখা ছিল না। মানে কতগুলো এক্সাম্পল, এক্সপ্লয়েট লেখাটার মানে হচ্ছে গিয়ে ওটা সিস্টেম হ্যাকিং এর কাজে ব্যবহার হয়, ঠিক আছে। আরেকটা জিনিস আমাদের এখানে খেয়াল রাখতে হবে, র্যাঙ্ক। এই র্যাঙ্ক সেকশনটা, হ্যাঁ, এটা কি কাজে লাগে? এই যে আমি ওর পেলোডটা রান করবো, এগুলো স্ক্যানার সাধারণত নর্মাল হয়ে থাকে, কিন্তু সিস্টেম হ্যাকিং এর ক্ষেত্রে আমরা র্যাঙ্ক দেখে নেবো এক্সিলেন্ট, গুড, হ্যাঁ, এরকম যেগুলো থাকে ওই র্যাঙ্কের গুলো ব্যবহার করবো। তাতে সুবিধা কি? আমি হ্যাক করার সম্ভব পসিবিলিটি বেশি থাকে। এখন একটা সফটওয়্যার যদি এক্সিলেন্ট র্যাঙ্কিং এর একটা সফটওয়্যার হয়ে থাকে, আপনি একটা গেমস এর কথাই চিন্তা করেন, একটা এক্সিলেন্ট র্যাঙ্কের গেমস এর প্রোগ্রামিং করা, ওটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা কম থাকে, ওই গেমসটা আপনি স্মুথলি খেলতে পারবেন। হ্যাঁ, ওটা গেমস এর ক্ষেত্রে যেমন সত্য, এই মডিউল গুলো এটার ক্ষেত্রেও ওই একই রকম একটা বিষয় হয় যে যেটার র্যাঙ্ক ভালো সেটা আমাদের আগে ব্যবহার করা উচিত। তো আমি কি করতে চাই, দেখো এখানে একটু বর্ণনা দেওয়া আছে, নেটবাসের ইনফরমেশন ডিসকভারির কাজটা আমি করতে পারবো। আমি এটাই দিই। আবার অক্সিলারি স্ক্যানার নেট বায়োস কি কি কমান্ড দেবো? ইউজ দিয়ে আমি ওই নামটা ধরে কপি করে এখানে নিয়ে আসতে পারি। এখন আমার এটা চলে এসেছে, আমার ওই মডিউলটা লোড হয়ে গিয়েছে। আমি এখন কিসের ভিতরে আছি? স্ক্যানার নেট বায়োস এনভিজেন। এরপরে আমি চাইলে এখানে ইনফো দিয়ে এটার তথ্য দেখতে পারি। ইনফো লিখলে এটা কি কাজ করে এই মডিউলটা সেটা তথ্য দেখাবে। নেট বায়োস ইনফরমেশন ডিসকভারি, এটার মডিউলের নাম হচ্ছে এটা লাইসেন্স মেটাস্প্লয়েট লাইসেন্স, এটা র্যাঙ্ক নরমাল। কে তৈরি করেছিল? এইচডিএম নামের কেউ একজন। এই যে এখানে বলেছিলাম যে আর হোস্ট আর পোর্ট লেখাটা আমরা দেখতে পাবো। এটা কি? ওই রিমোট হোস্ট। আমার এখানে ডেসক্রিপশনও বর্ণনা আছে, টার্গেট হোস্ট বা রেঞ্জ যদি আমি দিই সেটা। তো আমি সিম্পলি এখানে আর হোস্ট এটাই সিলেক্ট করে দিই, আমাদের আর্জেন্টিনার আইপি অ্যাড্রেস। মেসি ভক্তরা কিছু মনে করবেন না, আমি বেশি বেশি আর্জেন্টিনা অ্যাটাক দিচ্ছি। আমি কি করব? সেট নেব এই কমান্ড। আমি এটা কি করতে চাচ্ছি? এখানে সেট করতে চাচ্ছি আইপি অ্যাড্রেসটা। তো এখানে ইংরেজিতেই সেম কমান্ড, সেট আর এইচ লিখে আপনি ট্যাব দিলে অটো কমপ্লিট হয়ে যাচ্ছে। স্পেস দিয়ে আমি আইপি অ্যাড্রেসটা দিয়ে দিই। এরপরে আমি যদি শুধু অপশনস লিখি তাও আমার বিস্তারিত বর্ণনাটা দেখাবে। দেখুন আমার আইপি অ্যাড্রেস এখানে সেট হয়ে গেছে, পোর্ট 137, 10টা থ্রেড দিয়ে আমি এখানে রান দিতে চাচ্ছি। আমি রান দিই, দেখি ওই আমার এন ম্যাপ এখানে ফেল করলো, এন ম্যাপে কোনো তথ্য পেল না, মেটাস্প্লয়েট কোনো তথ্য পাই কিনা। সেই জন্য আমাদের অল্টারনেট বিভিন্ন টেকনিক জানা দরকার। আমি একটা টুলস না দেখি 2-3টা টুলস দিয়ে দেখাচ্ছি, কারণ কখনো কখনো যেমন এটা দেখুন, এটাও আমার এখানে ফেল করেছে, আমি কোনো তথ্য পাইনি। ওর মডিউল এক্সিকিউশন কমপ্লিট, স্ক্যান 100% কমপ্লিট, কিন্তু কোনো স্ক্যান 100% কমপ্লিট হয়েছে কিন্তু কোনো তথ্য সে এখানে শো করতে পারছে না। কারণ কি? ওই ওখানে ফায়ারওয়াল থেকে কোনো ব্লক হয়তো দিচ্ছে, ঠিক আছে। এটা গেল আমাদের নেট বায়োস নিয়ে আলোচনা। আমরা নেট বায়োসের কি জানলাম? যে এটা একটা এপিআই, একটা নেটওয়ার্কের ফাইল যে শেয়ার হচ্ছে সেটা রিলেটেড ইনফরমেশন গুলো আমরা খুঁজে পাবো। সার্ভার হতে পারে, রিমোট অ্যাক্সেস সিস্টেম হতে পারে, এই রিলেটেড আমরা কয়েকটা টেকনিক দেখলাম। উইন্ডোজ টুলস দেখলাম, এনম্যাপের স্ক্রিপ্ট দেখলাম, এরপরে মেটাস্প্লয়েটের মডিউল দেখলাম, ঠিক আছে। এই কাজগুলো করে আমি এগুলো ব্যবহার করে কাজটা করতে পারি। এরপরে লাস্ট একটা টপিক আজকে দেখাবো, আর বাকিগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। সেটা হচ্ছে এসএনএমপি এনুমারেশন। এটাও একটু বোঝার আছে, এখানে কিছু কনসেপ্ট আছে। সেটা কি? এসএনএমপি জিনিসটা কি? তো চিন্তা করুন, আপনি একটা এন্টারপ্রাইজের ক্ষেত্রে, আমাদের বাসাতে একটা রাউটার, এখন রাউটার লাইট অফ হচ্ছে অন হচ্ছে কিনা এই জিনিসগুলো আমি কিন্তু একবারই দেখতে পারি চোখের সামনে। এখন এন্টারপ্রাইজে 100টা সুইচ বা রাউটার, হ্যাঁ, মানে এরকম সেট আপ করা আছে। আপনি সিম্পলি 20টা রাউটারও যদি আপনার সামনে থাকে এরকম সেট আপ দেওয়া, আপনি কিন্তু চোখের দেখায় সবগুলো বুঝতে পারবেন না। আবার এন্টারপ্রাইজের ক্ষেত্রে এক এক রুমে এক একটা করে সুইচ সেট করা, হ্যাঁ, একটা সুইচে এখন মনে করুন 30টা করে কম্পিউটার কানেক্ট এক এক রুমে, আপনার পক্ষে সম্ভব 10 তলা বিল্ডিং প্রতি তলায় তলায় গিয়ে একটা একটা করে সুইচ টেস্ট করা?
যে এই সুইচটা ঠিক আছে কিনা, এইটার এই তার ঠিক আছে কিনা, এটা হিট হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, এই যে জিনিসগুলো হ্যাঁ মামুন ভাই আপনি হয়তো কিছু বলতে চাচ্ছেন। হ্যালো। জি ভাইয়া, হ্যাঁ তার মানে কি আপনি যে বললেন ফায়ারওয়াল অন থাকার কারণে তো আমরা কোনো ইয়াতে কিছু করতে পারলাম না, তাহলে কি কোনো টুলসই আমরা ইউজ করে কোনো ইনফরমেশন আমরা গ্যাদার পাবো করতে পাবো পারবো না বা এটা দিতে পারবো না? হ্যাঁ, ওটা আমাদের টার্গেটের উপর ডিপেন্ড করে। আমরা অন্যান্য কোনো টার্গেটে দিলে আমরা তথ্য পাবো, ঠিক আছে। কিন্তু আমি শুধু ক্লাসে আপনাদের টুলসটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, অন্য সেকশনে বোঝানোর জন্য। যাচ্ছি না। আমি শুধু জাস্ট মানে জি টুলসটা জি কিভাবে প্রয়োগ করতে হয় সেটা দেখাচ্ছি, ঠিক আছে। আমি অ্যাকচুয়াল হ্যাকিং এ যাচ্ছি না তাদের ওইখানে, ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম এসএনএমপির আলোচনা, আমরা আপনাদের কম্পিউটারে ল্যাব সেটআপ করা দেখাবো, ঠিক আছে। আপনাদের সিস্টেম হ্যাকিং এর সময় ল্যাব ক্লাস যেগুলো হবে, তখন আপনাদের কম্পিউটারে যখন এগুলো সেটআপ করে নেবেন, তখন দেখবেন যে স্ক্যান দিলে এই প্রবলেম গুলো হচ্ছে না, বা ইজিলি আরো ইনফরমেশন পাচ্ছে, ঠিক আছে। ফায়ারওয়াল সবাই ব্যবহার করে না, বা রিয়েল লাইফে অনেকেই আপনার ফায়ারওয়াল থেকে এক্সক্লুড করে দিবে, তখন ওই সেকশনটা বাদ দিয়ে বাকি কাজ আপনার করতে হবে, ঠিক আছে। আমরা সেইটুকু নিয়ে আলোচনা করি। তো এখানে ছিলাম যে এসএনএমপি জিনিসটা তো উদাহরণ বলছিলাম যে এরকম 100টা মনে করুন সুইচ আছে, রাউটার আছে, আপনার পক্ষে পসিবল না সবগুলো একটা একটা করে খোঁজা। তো এরকম নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরদের কাজ সুবিধা করার জন্য একটা প্রোটোকল ব্যবহার করা হয়, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। একই কাজ করে, ও নিজে থেকেই মনিটর করবে যে আমার 100টা সুইচ ইনক্লুড করা, 10তলা বিল্ডিং, প্রতি তলায় 10টা করে মনে করে এরকম সুইচ রাউটার একসাথে কানেক্টেড আছে, পুরো 10তলা বিল্ডিং এ একটা লোকাল নেটওয়ার্ক তৈরি করে রেখেছে সাপোজ। তো প্রত্যেকটা ডিভাইস এই প্রোটোকলের যে সফটওয়্যার থাকে সে নিজেই ডিভাইস গুলো মনিটর করা শুরু করে। তাতে সুবিধা হয় কি, আমার ডিভাইস গুলো কি পরিমাণ সিপিইউ ইউজেস করতেছে। এখন কোনো একটা ডিভাইস হঠাৎ করে 90% এর উপরে সিপিইউ ইউজেস করতেছে বা খুব রিসোর্স ব্যবহার করতেছে, এটা কি সাসপিশিয়াস হতে পারে বা কোনো ক্ষতির কারণে হতে পারে। হ্যাঁ, যে আপনার নেটওয়ার্কের ভিতরে কেউ একটা ডস অ্যাটাক দিয়ে বসেছে বা কোনো ভুলভাল করেছে, কনফিগারেশন ঠিক মতো নেই, এই যে জিনিসটা সফটওয়্যার নিজে থেকে আপনাকে ডিটেক্ট করে বলতে পারবে এই প্রোটোকলের কারণে। আবার এই নেটওয়ার্ক ডিভাইস গুলোর বা কম্পিউটার গুলো আপনারা যারা ইউজ করেন তারা তো দেখতেই পান যে কম্পিউটার গুলো খুব গরম হয়ে যায় আপনি একটানা অনেক সময় ইউজ করলে। তো কোনো কারণে হলো যে আপনার একটা সুইচ এত পরিমাণ ব্যবহার করা হচ্ছে, একটা সার্ভার এত পরিমাণ ব্যবহার করা হচ্ছে, তো গরম হয়ে সেখানে আগুন ধরার উপক্রম। কিন্তু ওটা কিন্তু আপনি এক রুমে বসে বুঝতে পারবেন না। এসএনএমপি থাকার কারণে আমরা এই টাইপের জিনিসগুলো, তাদের ডিভাইস রিলেটেড তথ্যগুলো খুব সহজে পেয়ে যেতে পারি, ঠিক আছে। তো এটার একটা আর্কিটেকচার দিয়ে বোঝানো হয়। এই যে এজেন্ট ডিভাইস, মনে করো যে রাউটার সুইচ যেগুলো থাকতেছে, হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে এজেন্ট ডিভাইস। এতে কি হয়, এতে আমার এসএনএমপি এজেন্ট যে সফটওয়্যারটা সেটা থাকে। এই সফটওয়্যার সেকশনে ওর কাজই হচ্ছে গিয়ে এই রাউটার বা সুইচ রিলেটেড ইনফরমেশন পাওয়া। আর এই যে এসএনএমপি ম্যানেজার, আপনি মনে করুন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, আপনার কাছে এই ইন্টারনেটের মাধ্যমে এই তথ্যগুলো সেন্ড করে দিবে। এই এসএনএমপি ম্যানেজার এখানে আপনার তথ্য সব দেখাবে। ওই আপনি সুন্দর সফটওয়্যারে বসে 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 সব রিয়েল টাইম দেখতে পাবেন যে কোথায় কোনটা কত ইউজ হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এসএনএমপির আর্কিটেকচার। তবে এই এসএনএমপির এই যে এখানে একটা জিনিস ব্যবহার হয় মিপ ডাটাবেস বা এনুমেরেশনের ক্ষেত্রে এসএনএমপি কেন আমাদের একটা ভালো টার্গেট, সেটা বোঝার জন্য আমাদের এই মিপ ডাটাবেস জিনিসটা বুঝতে হবে। এটা কি জিনিস, এটা এই যে আমাদের রাউটারের কি প্রত্যেকটা রাউটারের একটা আইপি অ্যাড্রেস থাকে, সুইচ গুলোর নিজস্ব একটা অ্যাড্রেস, একটা নাম থাকে, কোন লোকেশনে আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন ইনফরমেশন থাকে। তো কম্পিউটার এগুলো কিন্তু মনে করুন নাম ধরে মনে রাখাটা কম্পিউটারের জন্য একে তো মেমোরি লাগবে বেশি, আবার অনেক কমপ্লেক্স হয়ে যায়। তো এটার জন্য এই যে দেখুন, এটার জন্য এই যে নামগুলো, এটাকে একটা নাম্বার দিয়ে ওরা স্পেসিফাই করে থাকে, ঠিক আছে। এরকম নাম্বার দিয়ে স্পেসিফাই করাতে সুবিধা হয় কি, কম্পিউটার গুলো বা এসএনএমপির সফটওয়্যার যারা আছে ওরা খুব সহজে বুঝতে পারে যে এই প্রত্যেকটা নাম্বারের একটা করে মিনিং থাকে। আইপি অ্যাড্রেসের যেরকম মিনিং থাকে, এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস কিনা লোকাল বা পাবলিক আইপি অ্যাড্রেস কিনা, এরকম মিনিং যেরকম থাকে, এই ওআইডি গুলোর এরকম মিনিং থাকে।
যে কোন ইন্টারফেসে যুক্ত আছে, এটা কোন পজিশনের রাউটার, এটা রাউটার না সুইচ, সুইচের নাম কি, হ্যাঁ, বা কোন সেকশনের সাথে যুক্ত। হ্যাঁ, মোহাম্মদ সিফাত বলুন, আপনি বারবার হ্যান্ড রেজ করছেন। স্যার আমি বলতে চাইছিলাম যে এখানে যে এসএনএমপি এর কাজ, এটা অনুযায়ী কি টাস্ক ম্যানেজারটা কি এসএনএমপি? এটা মানে টাস্ক ম্যানেজার আমাদের উইন্ডোজে যেটা আছে না ওটা না, কি এসএনএমপি বলতে পারি? এসএনএমপি, এটা এসএনএমপি না। এসএনএমপি আপনার আলাদা করে কনফিগার করতে হয়, আর এগুলো এন্টারপ্রাইজ লেভেলের ক্ষেত্রে ইউজ হয়, আমাদের লোকাল ইউজারের জন্য না এটা। আচ্ছা ঠিক আছে। তো আর এই মিপ ডাটাবেসটা কি, যে তার ওই রাউটারের সুইচের নাম, ইন্টারফেস, কোন ইন্টারফেস দিয়ে কানেক্ট করছে, কি ডাটা আদান প্রদান করছে, সেগুলো একটা ডাটাবেসে সেভ থাকে, ঠিক আছে। তো আপনি যদি কোনো কারণে এনুমেরেট করে, হ্যাঁ, মনে করুন এই এসএনএমপি ম্যানেজারের বদলে আপনি এনুমেরেট করে যদি তাদের নেটওয়ার্কের এই ডাটাবেসের তথ্যগুলো পড়তে পারেন, আপনার কি এনুমেরেশনের কাজ হয়ে যাচ্ছে। কারণ এই ডাটাবেসেই কিন্তু তাদের মনে করুন আপনি একটা হ্যাকার, আপনি গিয়েছেন এরকম এনম্যাপ দিয়ে স্ক্যান দিচ্ছেন, এখন 100টা শুধু যদি তার 10তলা বিল্ডিং এ 100টা যদি শুধু রাউটার আর সুইচই থাকে, আপনি চিন্তা করুন কতগুলো কম্পিউটার থাকতে পারে, কত হিউজ লেভেলের ইনফরমেশন থাকতে পারে। এখন একটা একটা করে এনম্যাপ দিয়ে যদি আপনি স্ক্যান দিতে চান, আপনি 1 বছরও শেষ করতে পারবেন না সব স্ক্যান দিয়ে। তারপরেও দেখবেন যে অনেকগুলো আইপি অ্যাড্রেস স্ক্যান দেওয়া বাকি, বা অনেক ইনফরমেশন খুঁজে পাওয়া বাকি। তো সাপোজ আপনি ওখানে এসএনএমপি দেখলেন যে অ্যাভেলেবল আছে, এসএনএমপি কাজ করছে, আপনি প্রথমে এনম্যাপ স্ক্যান দিয়ে পেলেন যে একটা আইপি অ্যাড্রেসে এসএনএমপি রিলেটেড বা এসএনএমপি ম্যানেজার তথ্য পাচ্ছেন সাপোজ। দেন আপনি যদি তাদের মিট ডাটাবেসটা রিড করতে পারেন, তখন সুবিধা কি, আপনি তাদের ইন্টারনাল তথ্যগুলো পেয়ে যাচ্ছেন। এনুমারেশনের এই একটা সুবিধা যে আমি এই এসএনএমপি যদি কোথাও অ্যাভেলেবল পাই, তাদের মিট ডাটাবেসটা যদি এবং সেখানে রিড করতে পারি, আমি কিন্তু তাদের ইন্টারনাল অনেক ইনফরমেশন সেখান থেকে পেয়ে যাবো, সেটা ব্যবহার করতে পারবো। মারজুক ইসলাম বলুন। ভাই আমি বুঝবো কিভাবে আসলে এসএনএমপি টা যে ওদের অ্যাক্টিভ আছে? আপনি গত ক্লাসে কনসেপ্ট অ্যাপ্লাই করবেন, এনম্যাপ স্ক্যান দেয়া। আগে তো আপনাকে পোর্ট স্ক্যান দিতে হবে, তাই না? দেন আজকের এনুমারেশনের কাজ। যেখানে ছিলাম, তো এই এসএনএমপির তথ্যটা আমি কিভাবে, এখানে আরেকটা জিনিস লাগে, এসএনএমপি যেহেতু এটা সেনসিটিভ ইনফরমেশন, আর যারা এসএনএমপি প্রোটোকলটা তৈরি করেছে তারাও মোটামুটি জানে যে এখানে হ্যাকিং এর চেষ্টা করা হয় বা হবে। তো এই জন্য আমরা এমনি ওয়েবসাইটে লগ ইনের সময় যেরকম একটা পাসওয়ার্ড ব্যবহার করে থাকি, এই এসএনএমপি তথ্যটা পাওয়ার জন্য এসএনএমপি ম্যানেজার যখন কোনো কমান্ড পাঠাইতে যায়, এসএনএমপি ম্যানেজার কমান্ড পাঠাতে যায়, ওরও এরকম একটা পাসওয়ার্ড মতো শব্দ এখানে ব্যবহার করা লাগে, ঠিক আছে। এই পাসওয়ার্ড বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন শব্দ হয়ে থাকে। এটা একটা সিকিউরিটি ফাংশন বলা যেতে পারে, এটা ভালোর জন্য করেছে। তবে এখানে অসুবিধা, ওই যে বলেছিলাম ডিফল্ট পাসওয়ার্ড একটা বিষয় আছে, আপনাদের ক্লাসের শুরুতে একটা টেকনিক বললাম যে অনেক জায়গায় কি করে ওরা ডিফল্ট পাসওয়ার্ড, মনে করুন সফটওয়্যার কিনে এনেছে প্রতিষ্ঠান থেকে, সিসকো থেকে সফটওয়্যার কিনে এনেছে। বাংলাদেশে তো অধিকাংশই অনেক নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আছে, অটোবাস মার্কা, হ্যাঁ, প্রতিষ্ঠানে ট্রেনিং করেছে, ওরাই মনে করুন ওকে ধরে বেঁধে পাশ করায় দিছে কোনো কোনো উপায়, বা নকল করে পাশ করে গেছে। এরা কি করে, এই প্রচুর জায়গায় এরকম ডিফল্ট পাসওয়ার্ড, ডিফল্ট সেটিং সব একমাত্র রেখে দেয়, অলসতা করে এই সেটিংস গুলো চেঞ্জ করে না। তখনই আসলে যে হ্যাকারদের হ্যাক করাটা সুবিধা হয়ে যায়। তো আমরা এই যে রিড কমিউনিটি স্ট্রিং, যেটা এটা হচ্ছে ওই তাদের পাবলিক একটা পাসওয়ার্ড, যেটা মানে ব্যবহার পাবলিকলি যেই পাসওয়ার্ডটা আদান প্রদান হচ্ছে এজেন্ট থেকে ম্যানেজারে, ঠিক আছে। তো সেটা অনেকে ডিফল্ট রেখে দেয়, আমরা সেটা দিয়ে ওই বা সেই পাসওয়ার্ড যেটা কমিউনিটি স্ট্রিং, এটাকে পাসওয়ার্ড না বলে ওরা কমিউনিটি স্ট্রিং বলে এসএনএমপির ক্ষেত্রে, ঠিক আছে। শব্দটা কনফিউজড না হবেন না। তো সেই কমিউনিটি স্ট্রিংটা তথা সেই পাসওয়ার্ডটা অ্যাপ্লাই করে আমরা কি অনেক তথ্য পেয়ে যেতে পারি, ঠিক আছে। আরেকটা, এটা শুধু রিড করতে পারবো দুইটা কমিউনিটি স্ট্রিং। আমি যদি কোনো তথ্য পরিবর্তন করতে চাই, ওই সুইচের নামটা পরিবর্তন করে দেবো, সুইচের আইপি অ্যাড্রেসটা পরিবর্তন করে দেবো, ওইটার জন্য একটা কমিউনিটি স্ট্রিং, আর শুধু আমি রিড করার জন্য আরেকটা কমিউনিটি স্ট্রিং এখানে ব্যবহার করা হয়ে থাকে। দুইটা পাসওয়ার্ড আর কি, ঠিক আছে, দুইটা স্ট্রিং।
তো আমার তো দরকার নেই তার সুইচের নামটা চেঞ্জ করা। আমি যদি একটু রিড করতে পারি এনিমেশন ফেজে, তাতেই তো আমার অনেক এনাফ, তাই না? তো আমি সেই কাজটুকুই যদি করতে চাই, আমি একটা টুলস ব্যবহার করে এই কাজটা করতে পারি। সেটার নাম হচ্ছে কি SNMP চেক আইপি অ্যাড্রেস এবং এই কমিউনিটি স্ট্রিং সি দিয়ে আমি যদি এখানে কমিউনিটি স্ট্রিংটা লিখে দিই, তখনই আমার আমি রিড করতে পারবো। আমি আমার কালি লিনাক্সে যাই, ঠিক এটা আমাদের কালিতে বাই ডিফল্ট সেটআপ দেয়া আছে। আমি কি করব, কোনো একটা আইপি অ্যাড্রেস, আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করব 24, এটাতে স্ক্যান দিই এবং এই সি লিখে এখানে কমিউনিটি স্ট্রিংটা দিতে হবে। এখন আমি এটা কই পাবো? ডিফল্ট কমিউনিটি স্ট্রিং। এটার জন্য খুব ভালো একটা অপশন হচ্ছে গিটহাবে গেলে সেট লিস্ট নামের একটা পাবেন। থেকে পর দেখে আমি ডাউনলোড করা আছে, সেখান থেকে আপনাদের আগে দেখায় আসি, তাহলে সুবিধা হবে বুঝতে। এই যে সেট লিস্ট, এই পুরো গিটহাব থেকে আমার এটা ডাউনলোড করা আছে। তো এখানে অনেক অনেক ইউজার, এই দেখুন এসএনএমপি নামে একটা ফোল্ডার আছে, এখানে কমিউনিটি স্ট্রিং এর একটা লিস্ট মতো দেয়া আছে, দেখুন কি হিউজ পরিমাণ। আমি এটা দিয়েও যদি একটা অ্যাটাক মারি, হতেই পারে অনেকেই এরকম একদম ইজি পাসওয়ার্ড ব্যবহার করে থাকে, সিকিউরিটি, সিক্রেট, রাউটার, রুট, হ্যাঁ এরকম ইজি পাসওয়ার্ড হর হামেশাই আপনারা দেখতে পাবেন সিকিউরিটি টেস্ট করতে গেলে। এরকম একটা লিস্টও আমার এখানে অ্যাভেলেবল দেয়া আছে। এটা কই পাবেন? আপনার এই গিটহাবে গিয়ে আপনি যদি এখানে সেট লিস্ট লিখে সার্চ দেন, এই প্রথমটাই আপনার চলে এসেছে ড্যানিয়েল। চাইলে আপনি ফুল ডাউনলোড দিতে পারেন, কিন্তু এটা বিশাল বড়, এটা শুধু টেক্সট ফাইলেরই একটা কালেকশন, এরকম বিভিন্ন পাসওয়ার্ড, এসএনএমপি কমিউনিটি স্ট্রিং, বিভিন্ন একটা কালেকশন তৈরি করা, কিন্তু এটার সাইজই এক না 2 জিবি মতো এটার সাইজ। তো আপনার পুরোটার দরকার নেই, আপনি গিট স্মল যেটা আছে ওটা দিয়ে করতে পারেন। 400-500 মেগাবাইট মতো নিবে, আপনি যেখানে ডাউনলোড করতে চাচ্ছেন ওখানে গিয়ে জাস্ট এই কমান্ডটা দিলেই আপনার কি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেলে আপনি কিন্তু এই তথ্য আপনি এরপরে যেটা বললাম যে এখানে বিভিন্ন টেক্সট ফাইল আকারে লিস্ট পাবেন, এগুলো আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা একটা টেকনিক। তো সাপোজ আমি কোনোটা এরকম ডিফল্ট একটা দিয়ে ট্রাই করতে চাচ্ছি। ডিফল্ট অনেকেই পাবলিক দিয়ে থাকে, অনেকেই অ্যাডমিন বা সিক্রেট নাম দিয়ে থাকে। আমি সিক্রেট নামটা দিই, দেখি। যদিও আমার কালি লিনাক্সে তো কোনো এসএনএমপি এখানে সেটআপ দেয়া নেই, ঠিক আছে, কিন্তু টুলসটা কিভাবে রান করতে হয় সেটা যদি আমি দিই, এখানে সি লিখে কি কমিউনিটি স্ট্রিং। কমিউনিটি স্ট্রিংটা কি? পাসওয়ার্ডটা আমি কোথা থেকে আইডিয়া করলাম? আমার যে এরকম লিস্ট আছে সেখান থেকে আমি আইডিয়া করতে পারি। মেটাস্প্লয়েটে আপনারা সার্চ করতে পারেন কোনো মডিউল পান কিনা। ঠিক আছে, দেখুন এখানে এসএনএমপি রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, আমার এখানে এসএনএমপি কোনো নাই। তো এটার আউটপুট বোঝার জন্য আমি আপনাদের একটা স্ক্রিনশট এখানে রেখেছি যে এটা কেমন আউটপুট আসতে পারে যদি কখনো এরকম সফল হই। দেখুন এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা কালি লিনাক্স এর অফিসিয়াল যে ডকুমেন্টেশন আছে সেখান থেকে নেয়া। তো এই যে তার শুধু এই এসএনএমপি চেক টুলসটা ব্যবহার করেই আমি তার এই স্ট্রিংটা যদি ঠিক মতো লাগাইতে পারি, একটা যদি লেগে যায়, তখন কি আমি তার আইপি অ্যাড্রেস, হোস্ট নেম, কন্ট্যাক্ট, লোকেশন, আপ টাইম, হ্যাঁ বিভিন্ন অনেক ইনফরমেশন পেয়ে যাবো। সিস্টেম ইনফরমেশন, নেটওয়ার্ক ইনফরমেশন, ইন্টারনাল যত ইনফরমেশন আছে সব আমি পেয়ে যাচ্ছি এক এসএনএমপি ব্যবহার করে। আর আমার এখানেও কিন্তু ওই নাম্বার আকারেও শো করছে না, ও অবজেক্ট আইডেন্টিফায়ারের যে একটা নাম্বার দেখাইলাম এই এসএনএমপি তে, হ্যাঁ ওই এসএনএমপি চেক নামে টুলস ব্যবহার করাতে এরকম জাম্বল নাম্বার আকারেও শো করছে না, ও নিজেই এটা মডিফাই করে একটা রিডেবল একটা ফরম্যাটে আমার উপস্থাপন করছে। ঠিক আছে, এটা এনিমেশন একটা টেকনিক। এরপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে এনম্যাপের স্ক্রিপ্ট। এনম্যাপের এর একটা স্ক্রিপ্ট অ্যাভেলেবল আছে, এসএনএমপি ইনফো, এটা দিয়ে আমরা ট্রাই করতে পারি। আর এখানেও কোনো সময় যদি পাবলিক স্ট্রিং চাই, এটার
আর্গুমেন্ট আকারে দেয়া যায়। আপনার এনম্যাপ এর অফিসিয়াল সাইটের এটা ডকুমেন্টেশনটা পাবেন। তো ও অত জটিল দরকার নেই, আমি যদি সিম্পলি স্ক্রিপ্টটা রান দিই, ওর ডিফল্ট নাম থেকে যদি পসিবল হয়, তো তখন দেখুন এই যে একটা দেখাচ্ছে যে তার 161 নাম্বার পোর্টে ইউডিপি রানিং আছে, সিসকো সিস্টেম ব্যবহার করছে, ম্যাক ব্যবহার করছে, হ্যাঁ, এসএনএমপি ভার্সন 3 সার্ভার তারা ব্যবহার করছে, এরকম বিভিন্ন ইনফরমেশন আমার বের করে দেখাতে পারে। ঠিক আছে। আর মেটাস্প্লয়েটের যেটা বলেছিলাম, মেটাস্প্লয়েটের এই যে এসএনএমপি একটা মডিউল অ্যাভেলেবল আছে। অনেকগুলো টেকনিক আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে একটা টেকনিক ফেল করলে আমি যাতে আটকে না যায়, আমি নেক্সট অন্য কোনো টেকনিক বা আইডিয়া করতে পারি। আমি এখানে ব্যাক দিলেই আমার এটা চলে গেল। আমি মেটাস্প্লয়েটে ক্লিন একটা টার্মিনালে আছে, আমি কি দিব, এসএনএমপি সার্চ দিব, জাস্ট এসএনএমপি যদি সার্চ দিই, আমার দেখুন এখানে 33টা মডিউল অ্যাভেলেবল আছে। আমার এতগুলো দরকার নেই, আমি স্ক্যানার দিতে চাচ্ছি, আমি ইউজ যে এসএনএমপি এনাম এই এনুমেরেশন যেটা আছে এটা আমি ব্যবহার করতে চাচ্ছি। এটা হচ্ছে 11 নাম্বার আছে, আমি ওটা ইউজ 11, আমার এটা চলে আসলো। আমি এবার ইনফোতে যদি দিই, ও কি করতে পারে দেখুন, এনুমেরেশন মডিউল ও মেটাস্প্লয়েট দিয়ে করবে, র্যাঙ্ক নরমাল, তাতেও অসুবিধা নেই। রিমোট হোস্ট, রিমোট আইপি অ্যাড্রেসটা দিলেই হবে, আর পোর্ট নাম্বার কোনটা সেটা কিন্তু আমার গত ক্লাসে কনসেপ্ট ব্যবহার করে আগে এটা খুঁজে বের করতে হবে কোন পোর্টে কি রানিং আছে। 161 নাম্বার পোর্টে যদি এসএনএমপি রানিং না থাকে, আমার তো এই মডিউল রান করে লাভ নেই। আমাদের আগের ক্লাসের সাথে এটা রিলেটেড, ঠিক আছে। দিয়ে আমি যদি এখানে দিই ডিফল্ট, এটার ওই কমিউনিটি স্ট্রিং পাবলিক ব্যবহার করে থাকবে, কারণ বাই ডিফল্ট অধিকাংশ এসএনএমপি যেই অ্যাডমিন এরকম পাসওয়ার্ড যেটা ওটা পাবলিক দিয়ে রাখে। হ্যাঁ, তো এটা আমাদের কাজে লেগে যাবে। আমি যদি চাই এটা চেঞ্জ করাও পসিবল, এর রেফারেন্স গিয়ে আপনারা আইডিয়া পেতে পারেন। এখানে কি লাগবে, জাস্ট রিমোট হোস্ট যেটা আইপি অ্যাড্রেসটা দিলেই ওর ইনফরমেশনটা গ্যাদার করে আনবে, ঠিক আছে। তো কেমন আউটপুট আসতে পারে আমি একটা স্ক্রিনশট এখানে রেখেছি, যে আমি এটা রান দিলে দেখুন এটাও আমার ওই এসএনএমপি চেক টুলসটা যেভাবে কাজ করতে পারে, মেটাস্প্লয়েট দিয়েও আমি এরকম একটা কাজ করতে পারি, যে তার সিস্টেম ইনফরমেশন গুলো দেখাবে, তার হোস্ট নেম কি কি কন্ট্যাক্ট লোকেশন এগুলো শো করবে, নেটওয়ার্ক ইনফরমেশন গুলো শো করবে। হ্যাঁ, ইন্টারনাল অনেক ইনফরমেশন আমি এখান থেকে পেয়ে যাবো, নেটওয়ার্ক রিলেটেড অনেক ইনফরমেশন পেয়ে যাবো। তো বেশ আলোচনা করলাম, আজকের মতো এতটুকুই থাকুক, আমরা নেক্সট ক্লাসে আরো কতগুলো এনুমেরেশনের টেকনিক দেখবো, ঠিক আছে। হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করেছেন, আপনি কোশ্চেনটা বলবেন। ভাইয়া একটা জিনিস জানতাম, রেড টিম ব্লু টিম এগুলো রেড টিম হচ্ছে যে এই যে আমি টেকনিক গুলো অ্যাপ্লাই করে হ্যাকিং এর একটা চেষ্টা করছি, হ্যাঁ, আমি কি একটা অফেন্স একটা অ্যাটেম্প নিচ্ছি, আমি হচ্ছি রেড টিম। আর ওই পাশে যে লোকটাই যে আমি একটা এর আগে স্ক্যান দিলাম, ওখানে কি ফায়ারওয়াল থেকে ব্লক দিল, ওইটা কে করেছে, তার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন থেকে করেছে। ওখানে হ্যাকার দিয়েও করতে পারে, বা এরকম অ্যাডমিন যারা থাকে তাদেরকে ট্রেনিং দিয়ে করতে পারে, ওদের কাজ হচ্ছে ডিফেন্স দেয়া, ওরা কোনো হ্যাকিং এর চেষ্টা করে না, কিন্তু হ্যাক যত উপায়ে সম্ভব থামানো যায় সেটা করবে। এই জন্য ওদেরকে ব্লু টিম বা ডিফেন্সিভ টিম এটা বলে ডাকা হয়। ঠিক আছে, তো আজকে যতটুকু দেখাইলাম, আবার আপনারা এতটুকুই ক্লাস রেকর্ড দেখে আবার একটু প্র্যাকটিস করুন, গত ক্লাসের পড়াটা আবার একটু রিক্যাপ করুন, ঠিক আছে। বাসায় একটু পড়াশোনা করুন, এবং যদি আপনার আরো জানতে মন চায়, আপনি নেট ব্যাস নিয়ে বা এসএনএমপি নিয়ে আরো জানতে চাচ্ছেন, আপনি ইউটিউব বা গুগল করে মানে এই প্রোটোকল সম্পর্কে যদি জানতে চান আপনি জানতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, সিফাত, মোহাম্মদ সিফাত, আপনি বলুন। স্যার আমি বলতেছিলাম যে আমরা তো ম্যালওয়্যার রিমুভার ক্লাসটা করছি, এখন কি আমাদের ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভার যেমন ওয়ার্ডপ্রেস তো অনলাইনে যে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস হ্যাঁ ওয়েবসাইট, হ্যাঁ এটা ওয়েবসাইট সেকশনে আলোচনা করব, আমরা এখন নেটওয়ার্ক সেকশনে আছি। জি, ওইটাই কি ক্লাস বাকি আছে নাকি, ওইটাই আর কি জিজ্ঞেস হ্যাঁ হ্যাঁ, করছি। ওটা ওয়েবসাইট সেকশনে দেখবো।
হ্যাঁ, মিস্টার নো নেম। স্যার এখন কি ক্লাস থেকে লিভ নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, আপনারা লিভ নিতে পারেন। আসিফুজ্জামান ভাই বলুন। জি ভাইয়া, হ্যাঁ ওই আমরা তো ওই এজ এ হোয়াইট হ্যাকার হিসেবে আপনার ওই যে নেটওয়ার্ক দিয়ে বা এসএনএমপি দিয়ে ট্রাই করলাম আজকে, যেগুলো ট্রাই করলেন আর কি। হ্যাঁ, তো আমরা কিন্তু ওই ফায়ারওয়ালের কারণে কিন্তু কোনো কিছুতেই মানে ইনফরমেশন গ্যাদার করতে পারলাম না। ওটা হচ্ছে শোডানের থেকে সার্চ দিচ্ছি, তো আপনি অন্য কোনো জায়গায় মানে এটা সমস্যাটা হচ্ছে কি, আগে যদি ইনফরমেশন গ্যাদার করে কোন একটা সার্ভার আপনি পেয়ে যান, দেন ওটাতে স্ক্যান দিলে সফল হওয়ার পসিবিলিটি থাকে। আমি তো জাস্ট আপনাদের দেখানোর না পারপাসে সেটা না, শোডান। আমি একটু বলি, আমি এটা আসতেছি না, মানে সেটা হইতেই পারে, ফায়ারওয়ালে তো হ্যাঁ আপনার হ্যাঁ ব্লক করবেই, এটাই স্বাভাবিক। মানে তার ফায়ারওয়ালটা স্ট্রং, এটা তাহলে বোঝা যায়। এখন যেটা হচ্ছে কি, আমরা যখন এথিক্যাল হ্যাকিং এ যাব, তখন তো আমাদের আসলে হ্যাকিং অ্যাটেম্পটাই নিতে হবে। তার সিকিউরিটি চেক করতে হলে যে কেউ আসলে চেক করে, তার ওই যে আমরা যে এসএনএমপি রান করে বা এনম্যাপ রান করে তার ওই ফাইলকে বুঝতে না দিয়ে ঢুকে গেলাম বা ঢুকতে পারলাম, সেটাই তো তার জন্য পারফেক্ট চেকিংটা হবে, তাই না? যে আসলে পারা যায় কিনা, নেটওয়ার্কটা স্ট্রং আছে কিনা, তার ফাইলটা প্রোটেক্ট করতেছে কিনা। তো সেই অ্যাটেম্পটা আসলে নেওয়া যাবে কিভাবে, যখন আমি কাউকে আমাদের আমি ইথিক্যাল। ওই ইভেডিং ফায়ারওয়ালস ক্লাস আছে, ওখানে আরো কনসেপ্ট দেখাবো কিভাবে ফায়ারওয়াল বাইপাস করে স্ক্যান দেওয়া যায়। ওটা আসবে মানে হ্যাঁ হ্যাঁ, এর পরে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। তবে ওটা কিছুটা ডিফিকাল্ট এবং কমপ্লেক্স টাস্ক, কারণ আপনি যেটা বললেন, হ্যাঁ এটাও একদিক দিয়ে সত্য, কারণ খুব ভালো রকমের ফায়ারওয়াল যদি ইউজ করে থাকে, ওখানে কিন্তু এই হ্যাক করাটা ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। এবং যদি হ্যাঁ, আপনাকে দেখা গেল একজন এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, সে একটা ফায়ারওয়াল সেট করছে, তার অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমাকে বললো তুমি চেক করো ইজ ইট ওকে অর নট। হ্যাঁ, তো আমি নরমালি অ্যাজ ইউজুয়াল দুইটা তিনটা টুল দিয়ে চেক করলাম, সে আমার ব্লক করে দিচ্ছে। ট্রেডিশনাল ওয়েতে আমি চেক করলাম, বাট অ্যাকচুয়ালি অ্যাজ এ হ্যাকার যে আর মোর এক্সপার্ট, সে করলো কি, সেই ফায়ারওয়ালটা বাইপাস করে সে ঢুকে গেল। তাহলে কি হলো, আমার যে অ্যাসেসমেন্টটা সেটা রং দাঁড়ালো জিনিসটা এন্ড অফ দ্য ডে। তবে ওটা রিসার্চের একটা বিষয়, এই ফায়ারওয়াল বাইপাস। যেমন ক্লাউড ফ্লেয়ারের ফায়ারওয়ালটা খুবই স্ট্রং এবং প্রচুর পরিমাণ ডাটা অ্যানালাইসিস করে ওরা এটা তৈরি করেছে, তো এটা বাইপাস করা খুবই ডিফিকাল্ট একটা টাস্ক। তো হ্যাকাররা তারপর এটা নিয়ে প্রচুর পরিমাণ রিসার্চ করে। কয়েকদিন আগে একটা এরকম রিসার্চ পেপার পাবলিশ করেছে যে এক্সএসএস ইনজেকশন কিভাবে দেওয়া যায়, তো খুবই কমপ্লেক্স একটা টেকনিকে, মানে আমরা নর্মালি ওয়েবে অ্যাটাক যেরকম দিই সেরকম না, খুব জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে বিভিন্ন আননোন ফাংশন ব্যবহার করে দিয়ে সেটা করছে। এটা অ্যাডভান্স লেভেল বা এলিটের কাজ, এটা নর্মালি আপনি পারবেন না। আপনাকে নিম্নে অন্তত 6-7 মাস দেখা গেলে একটা ফায়ারওয়াল বাইপাসের জন্য স্টাডি করতে হচ্ছে। ঠিক আছে, না সেটা তো আছে আপনার, সেটা তো আপনি ধরেন আমি তখন ফেসবুকে ট্রাই করতে পারবো না, কারণ আমার তো ওই অ্যাবিলিটি নাই। হ্যাঁ, বা এই জাতীয় এই স্ট্যান্ডার্ডে কিছু পারবো না। আমি যেতে চাচ্ছি যে কর্পোরেট যে লেভেলটায়, হ্যাঁ নর্মাল ফরেন কান্ট্রিতে হোক, মিড লেভেল রেঞ্জের কোম্পানিগুলো, হ্যাঁ যারা অত বড় এলিট না এবং বড় স্পেন্ড করে না সিকিউরিটির উপরে, সেগুলোর ক্ষেত্রে তো আমরা ওই নর্মাল যে প্রসিডিউর গুলো, বাইপাসের প্রসিডিউর গুলো অ্যাপ্লাই করে দেখতে পারি, সেটাই কথা বলছি। ওগুলো করে দেখবো। আর ফ্রিল্যান্সিং কাজ এক্ষেত্রে অধিকাংশই দেখবেন যে এরকম ফায়ারওয়ালটা ইউজ করে না বলেই হ্যাকিং এর শিকার হয়, আর এসে কান্নাকাটি শুরু করে যে আমার দ্রুত একজন হ্যাকার দরকার যে রিকভার করে দিতে পারবে, এই করতে পারবে সেটা। ঠিক আছে, হ্যাঁ, আরেকটা ছোট ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, ওই আমরা তো ওই র্যানসমওয়্যার নিয়ে কাজ করছিলাম আপনার ক্লাসে যে দেখালেন। হ্যাঁ, তো সেখানে আপনার ওই যে সাইটটা র্যানসমওয়্যার, নো র্যানসমওয়্যার যেটা, সেখানে তো কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে যেগুলো ওরা মানে ডিক্রিপ্ট করতে পারে বেসিক্যালি ওদের ডাটাবেস। হ্যাঁ, তো আমি আপওয়ার্কে সার্চ করার জন্য এমনি ঘোরার সময় দেখলাম যে 2-3টা আপনার র্যানসমওয়্যারের আছে এক্সটেনশন, যেগুলো ওই ডাটাবেসে নাই। হ্যাঁ, তো ওরা ওইটার ডিক্রিপ্ট করতে যাচ্ছে আর কি। তো এর ডাটাবেজের যেগুলো বাইরে আছে, সেগুলো কি আসলে ডিক্রিপ্ট করা সম্ভব, বা আরো কিছু সম্ভব, আছে? কিন্তু ওটাও অনেক অ্যানালাইসিসের বিষয়, ক্রিপ্টোগ্রাফি নিয়ে। ওই সাধারণত ওই ক্যাসপারস্কি আর ম্যাকএফের যে সিকিউরিটি টিম আছে, ওরা এই কম্পিটিশনের কাজগুলো করে, তো যার কারণে আপনি এক কাজ করতে পারেন, ওখানে রিপোর্ট একটা করতে পারেন, দিলে তখন ওরা হয়তো নতুন, কারণ র্যানসমওয়্যার তো প্রতিদিন নতুন নতুন ওটা টাইপের। চেঞ্জ হবে, ডে টু ডে চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো ওইটা ওরা হয়তো রিসার্চ করে আপনার কোনো একটা ডিক্রিপশন টুলস তৈরি করে দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, মাসুম বিল্লাহ বলুন।
হ্যালো। হ্যাঁ ভাই, বলছিলাম এই ক্লাসে যে পাসওয়ার্ড অ্যাটাকের বিষয়টা নিয়ে আলোচনা করলেন, এটাই কি এই পর্যন্ত নাকি না অন্য না, আমরা তো শুধু এখনো নেটওয়ার্ক সিস্টেমে যাই নাই। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমাদের আলোচনা থাকুক। আপনারা বাসায় একটু স্টাডি করেন। আজকে আর অ্যাসাইনমেন্ট দিব না, নেক্সট ক্লাসের পরে অ্যাসাইনমেন্ট দিব। ঠিক আছে, একটু এর ম্যাপ বা এগুলো নিয়ে একটু স্টাডি বাসায় করেন। ঠিক আছে, তো সবাইকে আসসালামু আলাইকুম।